লজ্জাও বোধ করছে, আবার মনে মনে যেন শান্তিও পাচ্ছে, খুশিও হচ্ছে যে আমারও বিয়ে হবে। কেননা প্রজাপতি বসা, এটা আমরা কিন্তু সবাই ভাবি যে গায়ে প্রজাপতি বসা মানে হয়তো বিয়ের কোনো সংবাদ আসছে। সেই ঋষি প্রজাপতি, তাকে কিন্তু সেই গুরু হিসেবেই মানা হয় বিয়ের। তো দেখবে বিয়ের কার্ডেও ঋষি প্রজাপতিকে স্মরণ করেই কিন্তু বিয়ের কার্ডের সেই লেখাগুলো লেখা হয়। তো সেই প্রজাপতি যখন গায়ে বসছে তখন স্বাভাবিক বুঝতেই পারছে সেই আইবুড়ো মেয়েটারও কিন্তু মনে ভাব আসছে যে আমারও বিয়ে হতে পারে। তো প্রতিটা জায়গাতে কিন্তু আশাবাদ রয়েছে। তারপরে সে দড়াম করে দরজা বন্ধ করে দিচ্ছে, কারণ সে লজ্জা বোধ করছে। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। কখন হাসছে? যখন মেয়েটা দরজা বন্ধ করে দিল, তখনও কিন্তু সেই দড়ি পাকানো গাছটা হাসছে। যে কাঠখোট্টা গাছের কথা বলেছিলাম প্রথমে, কবি বলেছিলেন প্রথমে, সেই গাছটা কিন্তু তখনও হাসছে। মানে তখনও তার মধ্যে সেই আশাগুলো কিন্তু রয়েছে। গাছটা কিন্তু বিমর্ষ হয়ে পড়েনি। কবিতাটা বুঝতে পারলে কত সুন্দর একটা কবিতা। গদ্য কবিতা হতে পারে কিন্তু ভাবনাটা কি সুন্দর দিয়েছে। তো সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাগুলো কিন্তু এরকমই, মানুষকে অনুপ্রেরণা দেয়। শুধু সুভাষ মুখোপাধ্যায় নয়, আরও অনেক কবি এরকম রয়েছেন। তো তাদের কবিতাগুলো কিন্তু পড়েও মানে অনেক কিছু পাওয়া যায় কবিতার মধ্যে। তো সেই সুভাষ মুখোপাধ্যায় হচ্ছেন, তিনি শ্রমজীবী জনসাধারণের সেই মুক্তি প্রয়াসী কবি হিসেবেই বাংলার মানে আমাদের কবিতাঙ্গনে কিন্তু পরিচিত হয়েছিলেন। কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেও তিনি সেই পার্টির হয়ে যে দালালি করে মানুষ, সেই সব দিকে কিন্তু নেই। মানুষের জন্য তিনি কিন্তু কাজ করেছিলেন। তারপর তিনি যখন জেল থেকে মুক্তি পেলেন, 1948-এ জেলে গেছিলেন। 1948 থেকে যখন জেল থেকে মুক্তি পেলেন, 50-এ 2 বছর জেলে ছিলেন। তারপরে তিনি একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেন যেটার নাম হচ্ছে চিরকুট। সেই যে কাব্যগ্রন্থ, সেটা তো তিনি সেই মার্ক্সীয় যে বস্তুবাদ যেটাকে বলা হয়, সেই বস্তুবাদী ধারার কবিরূপে কিন্তু তিনি খ্যাতি লাভ করলেন। আর তার পরের বছর তিনি সেই পরিচয় পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করলেন। জীবন দর্শন বা তাদের জীবনীগুলো যদি পড়া হয় কবিদের, তাহলে দেখবে স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো মনে থাকবে। প্রথমে বললাম ছাত্র অবস্থায় তিনি প্রথম লেখালেখি শুরু করলেন। তারপরে তিনি বললাম যে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করলেন, কবিতা ভবন থেকে প্রকাশিত হয়েছিল, যেটা পদাতিক। 1940-এ বুদ্ধদেব বসু বিস্মিত হয়েছিলেন এবং কিছু কথা বলেছিলেন সেই কাব্যগ্রন্থ সম্পর্কে। তারপরে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন 1939 সালে। তারপর তিনি পার্টির সদস্য হয়ে গেলেন 1942-এ। 1948-এ তাকে সেই পার্টির কাজের জন্য কাজ করছিলেন যখন, তখন কমিউনিস্ট পার্টি একসময় নিষিদ্ধ হয়েছিল। তিনি তো জেল গিয়েছিলেন, তার সঙ্গে আরও অনেকে কিন্তু পার্টির সদস্য যারা জেলে গিয়েছিলেন। 1948 সালে মনে রাখবে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল ভারতবর্ষে। তো তিনি সহ আব্দুল রজ্জাক, সতীশ পাকড়াশি, পারভেজ শহীদি, চারু মজুমদার, গিরিজা মুখার্জি, চিন্ময় সোহানবিশ, এনারা সবাই কিন্তু জেলে গিয়েছিলেন। সবাই কিন্তু মানে প্রখ্যাত ব্যক্তি ছিলেন সেই সময়ের। তারপর থেকে কিন্তু তার মানে কী বলবো, ওই যে মোড়টা ঘুরেই গিয়েছিল, সেটাকেই ওই যে কমিউনিস্ট আদর্শে দীক্ষিত ছিলেন সেটাকে নিয়ে তিনি এগিয়ে গেলেন। তারপরে তিনি সমাদৃত হলেন। 1951 সালে তার একটা গ্রন্থ আছে, গদ্য লেখকও তিনি ছিলেন কিন্তু, আমার বাংলা, 1951-তে প্রকাশ পেয়েছে। আমার বাংলাটা দেখবে সিলেবাসে আছে মাধ্যমিকে মনে হয়, সম্ভবত 10 ক্লাসে। কেউ পড়েছো আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের? নতুন যারা মাধ্যমিক দিয়েছো মানে 2011-র পরে, তারা হয়তো পেয়ে থাকবে। কেউ আছে নাকি এখানে 2011-র পরে মাধ্যমিক দিয়েছো? বেশিরভাগই থাকবে তো মনে হয়। আমাদের তো ওল্ড সিলেবাস ছিল, মানে 2010-এর আগের ছিল। কেউই পড়েনি আমার বাংলাটা? যাদের বয়স 22-23 তারা তো আশা করি পেয়েছে, ভুলে গেছে মনে হয় মাধ্যমিকে কী কী ছিল না ছিল। মাধ্যমিক কিংবা 11-এ হবে মনে হয় সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমাদের সিলেবাসে ওটা ছিল না। আমার বাংলাটা নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছিল, স্টুডেন্টকে পড়াতে গিয়ে মনে পড়েছে আমার।
আমার বাংলাটা ছিল। আমার বাংলা, কোনি, প্রফেসর শঙ্কু, এগুলো যেরকম বাংলাতে আমাদের সহায়ক পাঠ ছিল সেরকম সহায়ক পাঠ হিসেবে কিন্তু দেওয়া হয়েছে এগুলোকে। কোনি, আমার বাংলা, শঙ্কু, আরেকটা কিছু আছে হয়তো। চারটা চারটা ক্লাসে ছিল, 9, 10, 11, 12-এ। আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে তো? হুম। এক মিনিট, লাইনটা কোথায় আছে বলুন। দেখছি। হুম, প্রথম বলতে ভূমিকাতে বলছেন কবিতা সংকলনের ওপরে? আমি নোটটাই বলছি। কোন প্যারাটা বলুন, পয়েন্টটা বলুন। ভূমিকা, সুভাষ মুখোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর আধুনিক কাব্যচর্চার তার দীর্ঘজীবন বর্ণনাটা তিনি কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন সংগ্রামী। হ্যাঁ, আবির্ভূত হয়েছিলেন শব্দটার অর্থ হচ্ছে প্রথমত যে তিনি কবি জীবন বা সাহিত্য জীবন কখন শুরু করেছেন। যখন শুরু করেছেন সেটা কৈশোর এবং যৌবনের মাঝামাঝি সময় ছিল। হ্যাঁ, তো তিনি যখন লেখালেখি শুরু করছেন তখন তার বয়স হচ্ছে 19। না সেটা কৈশোর হচ্ছে, না যৌবন হচ্ছে, মাঝামাঝি সময় হচ্ছে, সেই হিসেবেই বলা হয়েছে। হুম। আবির্ভূত আর জন্মগ্রহণ দুটো কিন্তু আলাদা জিনিস, সবাই কিন্তু মনে রাখবে। আবির্ভাব, আবির্ভাব মানে হচ্ছে জন্ম কিন্তু নয়। আবির্ভাব মানে হচ্ছে যে সময় তিনি সাহিত্য জগতে প্রবেশ করছেন। যে কোনো মানুষের আবির্ভাব যদি বলা হয় তাহলে যখন তিনি মানে কাজে যোগদান করছেন সেই সময়টাকে বলা হচ্ছে। তো একজন কবি যদি 1900 সালে জন্মগ্রহণ করেন তাহলে আবির্ভাবের সময় আমরা ধরে নেব 1920-22, এটা আবির্ভাবের সময় ধরে নেব। তো এরকম বিষয়টা। হুম, তো তার গ্রন্থাবলীগুলো বললাম যে পদাতিক 1940, অগ্নিকণ হচ্ছে, তারপরে চিরকুট, তারপরে ফুল ফুটুক 1957, যত দূরে যায়, কাল মধুমাস, এ ভাই, ছেলে গাছে বনে, একটু পা চালিয়ে ভাই, জল সইতে, তারপর হচ্ছে তোমার বাঘ ডেকেছিল, যারে কাগজের নৌকো, ধর্মের কল, সম্ভবত ধর্মের কলটা শেষ, এগুলো কাব্যগ্রন্থ। বেশ কিছু তিনি কবিতার অনুবাদ করেছিলেন। কবিতার অনুবাদ বলতে ইংরেজি কবিতার অনুবাদ, পাশ্চাত্য কবিদের কবিতার অনুবাদ, পাবলো নেরুদার যেমন কবিতা তিনি অনুবাদ করেছেন, তারপরে নাজিম হিকমতের কবিতার অনুবাদ করেছেন, তারপরে হচ্ছে তোমার হাফিজের কবিতা অনুবাদ করেছেন, অমর শতক এটাকে অনুবাদ করেছেন, তিনি চর্যাপদের অনুবাদ করেছেন। তো এগুলোকে তিনি অনুবাদও কিন্তু করেছেন। তার যে কবিতাগুলো সেগুলোর মধ্যে মানে যদি ছন্দ হিসেবে ধরি তো বেশিরভাগ হচ্ছে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্তকে 1 নম্বরে রাখা হবে, স্বরবৃত্তকে দ্বিতীয়তে। অক্ষরবৃত্ততে খুব একটা কবিতা তার নেই। তার কবিতার যে চরণগুলো দেখবে ছোট ছোট, খুব বড় কিন্তু নয়। সেটা মাত্রাবৃত্ত হবে নইলে স্বরবৃত্ত হবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে মাত্রাবৃত্ত আছে। অক্ষরবৃত্ত কিন্তু নেই বললেই চলে। তো এগুলো লিখতে পারো যে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দে মানে বেশিরভাগ তার কবিতাগুলো শিল্পমণ্ডিত হয়েছে। তো কাদের জন্য তিনি কবিতা লিখছেন? শ্রমজীবী মানুষদের জন্য, কৃষকদের জন্য, খেটে খাওয়া মানুষদের জন্য, তাদেরকে মানে কি বলবো এগিয়ে যাওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি একজন কবি এবং কর্মী বলা যায়। অর্থাৎ কবি এবং কর্মীর মেলবন্ধন ঘটতে দেখা গেছে তার মধ্যে। আর কবিতার মধ্যে যেটা দুর্বোধ্যতা বলা হয়, বিষ্ণুদের কবিতায় আমরা জানি আছে, সুধীন্দ্রনাথ দত্তের কবিতায় আছে, সেই যে দুর্বোধ্যতা সেটাকে সর্বদাই কিন্তু তিনি পরিহার করার চেষ্টা করেছিলেন। তার লক্ষ্যটাই ছিল যে মানুষের বা জনসাধারণের চেতনাকে জাগ্রত করা এবং শানিতা করা, অর্থাৎ মানুষ যাতে বুঝে তার কবিতা এবং বুঝে
নিজে সেটা গ্রহণ করে এগিয়ে চলতে পারে। তো সেই লক্ষ্যেই তিনি কবিতা লিখেছিলেন এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে তার কণ্ঠস্বর কিন্তু তিনি পৌঁছে দিতে চেয়েছিলেন। অর্থাৎ মাধ্যমটা সেটা সহজ সরল হতে হবে, বুঝতেই পারছো। বিষ্ণুদের কবিতা সবাই তো আর বুঝতে পারবে না, তোমাদের সিলেবাসে আছে, তোমাদেরকে ব্যাখ্যা করে দিলে হয়তো জল দাও কবিতা, ঘোড়সওয়ার কবিতা এগুলো বুঝতে পারছো, কিন্তু একটা সাধারণ মানুষের ক্ষেত্রে এগুলো দুর্বোধ্যতা বলা যাবে। সাধারণ মানুষ কেন, আমরাই যখন কবিতাটা প্রথম পড়েছি তখন সেটা মানে দুর্বোধ্য কবিতায় লেগেছিল। কারণ একটা কবিতা পড়তে গেলে বিষ্ণুদেব এবং সুধীন্দ্রনাথ দত্ত তাদের কবিতা পড়তে গেলে পড়াশোনা করে আসতে হয় বলে। পড়াশোনা করে আসতে হয় মানে যে তারা যেসব কবিদের দ্বারা প্রভাবিত ছিলেন পাশ্চাত্যের, তাদের কবিতাগুলো আগে পড়তে হবে। তারা ঘোড়া বলতে কী বুঝিয়েছেন, তারা জল বলতে তার অনুষঙ্গে কী বোঝাতে চাইছেন, তারা বল্লভ শব্দের অর্থ তারা কী নিচ্ছেন, এইগুলোকে আমাকে আগে জানতে হবে এবং বুঝতে হবে। যেমন বিষ্ণুদে এলিয়ট দ্বারা প্রভাবিত ছিলেন, তাহলে এলিয়টকে আমাকে জানতে হবে, এলিয়টের জীবন দর্শন জানতে হবে। তারপরে যদি আমি বিষ্ণুদের কবিতা পড়ি তাহলে সহজ লাগবে। আর হঠাৎ করে দেখবো যে ওখানে একটা কোনো কথা লেখা আছে যেটার মানেই জানি না আমি, নতুন শব্দ লাগলো। শব্দভাণ্ডারটাও তাদের কিন্তু আলাদা, বাংলা শব্দভাণ্ডারের বাইরেও বিভিন্ন শব্দভাণ্ডার থেকে তারা শব্দ নিচ্ছেন। অনেক সময় দেখবেন নজরুল ইসলামের কবিতাতে আরবি ফার্সি শব্দের ব্যবহার যখন দেখবে তখন মনে হবে এটার মানেটা কী। তাহলে সেগুলো কি হয়, পড়াশোনা করে আসতে হয়। সুভাষ মুখোপাধ্যায়ের যে শব্দভাণ্ডার সেটা সহজ, একদম সহজ সরল, মনে হবে যে এটার কোনো মানেই নেই, এত সহজ লাইন হয় নাকি। কিন্তু ওই সহজ লাইনটার মধ্য দিয়ে কিন্তু তিনি অনেক কিছু বলতে চেয়েছেন বলতে তিনি সহজ সরলভাবেই কিন্তু মানুষকে বা খেটে খাওয়া মানুষকে বা তাদের চেতনাকে জাগ্রত করতে চেয়েছেন এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন। কাব্যগ্রন্থের নামগুলোই দেখো না, তাতেই তো বুঝতে পারবে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এ ভাই একটু পা চালিয়ে ভাই, এই যে কথাগুলো। তিনি বেশ কিছু উপন্যাসও লিখেছেন, যেমন তার একটা উপন্যাসের নাম হচ্ছে হাংরাস, কে কোথায় যায়, কাঁচা পাকা, এগুলো হচ্ছে তার লেখা উপন্যাস। অর্থাৎ তিনি কাব্যকবিতাও লিখছেন, উপন্যাসও লিখছেন। সম্মাননা দেখবে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ যে সম্মাননা সেটা হচ্ছে সাহিত্য সম্মান বা সাহিত্য একাডেমি পুরস্কার, সেটাও তিনি পেয়েছেন। আনন্দ পুরস্কার পেয়েছেন। 1982 সালে সোভিয়েত ইউনিয়ন প্রদত্ত মির্জো টারসান জেড পুরস্কার পেয়েছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তা সেখান থেকেও তিনি সম্মানিত হয়েছেন। দেশিকোত্তম সর্বোচ্চ সম্মান যেটা দেওয়া হয় সেখান থেকে, সেটা তিনি পেয়েছেন। তো এইভাবে সুভাষ মুখোপাধ্যায় হচ্ছেন মানে সেই কল্লোল যুগের বা সেই পরবর্তী বিশ্বযুদ্ধোত্তর যুগের একজন কবি হয়েও কিন্তু দুর্বোধ্যতা তার কবিতাতে ছিল না। সহজ সরল ভঙ্গিতে কবিতা লিখছেন। কবিতাতে যে কথাগুলো, সেই কথাগুলো একটু ব্যাখ্যা করলেই বোঝা যায় তিনি কি বলতে চাইছেন। বেশ কিছু কবিতা তিনি অনুবাদও করেছেন। তারা কয়েকটা কবিতা বলি যেগুলো সহজ বা যেগুলো হয়তো মনে ধরবে। দেখো একটা লাইন আছে, এটা শুনেছো আশা করি সবাই। তার কবিতার উল্লেখযোগ্য লাইনগুলো কিন্তু ছন্দ অলঙ্কারে ব্যবহার করা হয়। একটু পা চালিয়ে ভাই, এই যে কাব্যগ্রন্থটা, নাম কবিতা, মানে ওই নামেই যে কবিতাটা, ওই কাব্যগ্রন্থে সব আরম্ভেরই একটা শেষ আছে, সব শেষেরই একটা আরম্ভ। শঙ্খ লাগা সাপ যেমন একটি আরেকটিতে লগ্ন হয়ে থাকে, যেমন বানের মধ্যে থাকে পলি আর পলির মধ্যে বান। কথাটা হলো কে কিভাবে দেখে, কখন কোনখানে দাঁড়িয়ে, ধানের মধ্যে বীজের পরম্পরায় অন্তহীন ধান, নাকি কাঁধে তোলা খাটিয়ায় আগে আগে ছড়াতে ছড়াতে যাওয়া ভাঙানো পয়সার টোপে গাঁথা হরির লুটের খই। সামনে মুক্তি না এখানেই ছেদ, ফস করে জ্বলে ওঠা না দপ করে নিভে যাওয়া, আগুনের চুম্বন না হাওয়াই ফুৎকার। আমি বলি যা হচ্ছে হোক, যা চলছে চলুক, 10 আঙুলের টিপছাপে একদিন জীবন সব বাকি বকেয়া উসুল করে নেব। এইভাবে কবিতা লিখেছেন তিনি। কবিতাটার নাম হচ্ছে একটু পা চালিয়ে ভাই। একটা দারুণ কবিতা আছে, দাঁড়াও কি যেন কবিতাটার নাম ছিল,
ছেলে গেছেন বনে একটা বললাম না কবিতা আছে, মানে কাব্যগ্রন্থ আছে ছেলে গেছে বনে, সেটারই নাম কবিতা ছেলে গেছে বনে। রাম তো গেলেন বনে, দশরথ বাপ দুঃখ যা পেলেন মনে, রাত্রেই সাফ। ভাবতেও আশ্চর্য লাগে এই কাণ্ডজ্ঞান নিয়ে সাতকাণ্ড বানিয়ে কি করে গেলেন তবে কঠিন এ সংসারে বাল্মীকি। আমি যদি লিখি নিয়তিকে করতে আজ্ঞাবহ, মিথ্যে অন্ধ মণিটাকে টানব না। লেখা বলতে মনে পড়ল ছিল বটে একদা বাসনা লেখক হবার, শব্দ বেঁধে ছিল দুরাগ্রহ। রাম রাম এছি মার্জনা করবেন প্রভু অধীনের এ অবিমিশ্রতা। এইভাবে কবিতাগুলো সবই কিন্তু গদ্য কবিতা, তবে প্রতিটা কবিতার মধ্য দিয়ে একটা যেন কোনো কথা আছে, আর সবই কিন্তু মানে এগিয়ে যাওয়ার কথা। জেলখানার গল্প বলে একটা বললাম না কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল তার, তিনি জেলখানাতে ছিলেন সেই অভিজ্ঞতা। তিনি বলছেন গাছ পাখি মাঠ ঘাট হাট দেখে আসছিলাম চলে, হঠাৎ পিছন থেকে কে যেন চিৎকার করে ডাকতে লাগলো কমরেড কমরেড বলে। ফিরে দেখি চেনা মুখ, দেখে থাকবো হয়তো কোনো মিছিলে টিছিলে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, ভাঙা গাল, একেবারে রোগা টিংটিঙে, খাটো ধুতি, মার্কা মারা খাকির হাফ শার্ট। কাছে যেতে মনে পড়ে গেল অকস্মাৎ একসময় আমরা সবাই একই জেলে একসঙ্গে ছিলাম। মুখচ্ছবি মনে ছিল, কিছুতেই মনে করতে পারলাম না নাম। আমার কপাল স্মৃতির অ্যালবামে যত ছবি সব নাম মোছা। বেঞ্চিতে বসলাম আমরা, এসে গেল তক্ষুনি দুটো চা, গরম গেলাস দুটো ভাঙাচোরা টেবিলে বসিয়ে পুরনো দিনের গল্প, সেও খুব রসিয়ে রসিয়ে বলা হলো। দাঁতে দাঁত দিয়ে সব বসে থাকা, কিছুতে না খাওয়া, সারা সিঁড়ি ব্যারিকেড বারান্দায় জল ঢেলে রাখা টিয়ার গ্যাসের জন্য, সারা রাত ঝাঁকে ঝাঁকে গুলি, তবু কি আনন্দে ভাবো কেটেছিল জীবনের সেই দিনগুলি। বুঝতেই পারছো তার নিজের সেই কর্মজীবনের কথা, জেলে যাওয়ার কথা, সেই সব ঘটনাগুলো নিয়ে তিনি যে কাব্যগ্রন্থ লিখেছেন সেটার নাম হচ্ছে জেলখানার গল্প, আর সেটারই কবিতাটা যেটা নাম কবিতা সেটা আমি বললাম। হুম, তোমাদের মনে হয় আমি ছন্দ নির্ণয় করতে দিয়েছিলাম এই কবিতাটা, মে দিবসের কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের। মে দিবস মানে বুঝতেই পারছো, মে দিবস কেন ঘোষণা করা হয়েছিল সেটা আশা করি জানো। এখনও ছুটি দেওয়া হয়, তো সেটা তো কমিউনিস্ট পার্টির জন্যই না, যে 8 ঘন্টার বেশি কাজ করা হবে না বা খাটানো যাবে না কৃষকদেরকে, তোমার শ্রমিকদেরকে, মজুরদেরকে। সেটা যদিও পুরোপুরি উঠে যায়নি, এখন কোম্পানিগুলো 12 ঘন্টা করে খাটাচ্ছে, সরকারি কাজেই 12 ঘন্টা খাটাচ্ছে এখন। নার্সিং যারা করছে নার্সদেরকে তো 12 ঘন্টা কাজ করতে হয়, তো সেই 12 ঘন্টা ডিউটি বা তার বেশি, 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না এক শিফটে, তার থেকে বেশি হলে ওটাকে ওভারটাইম হিসেবে ধরতে হবে, কিংবা ওটা আরেকটা আলাদা মজুরি দিতে হবে। এরকম নিয়েই সেই মে দিবস যেটা এখনও পালন করা হয়। তো মে দিবসের কবিতা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। তিনি বলছেন প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীলমদ্য, কাঠফাটা রোদ সেকে চামড়া। এটা মনে হয় তোমাদের ছন্দ নির্ণয় করতে হয়তো দিয়েছিলাম আমি। তো যাই হোক, পদাতিক যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থেও পদাতিক নামে একটা কবিতা আছে, যেগুলো নাম কবিতা। যেখানে আকাশ চিকন শাখায় চেরা, চলনা উধাও কালের সেখানে ডাকি, উধাও কালের সেখানে ডাকি, হ্যাঁ হতশ্রী সড়কে বেঁধেছে ডেরা, মরীচিকা চাই বালুচারি আত্মা কি, লাল মেঘ গুহা পাবে না হয়তো খুঁজে, নিজেরে নিখিল মিছিলে মেলাও যদি, চলো তার চেয়ে মরা খড়ে ঘাড় গুঁজে, হব অপরূপ অপরাহ্নের নদী, হরিণ সময় লাগামে বাঁধতে পারো, 20 শতকেও ফুলের বেসাতি করি, অতল হ্রদের মিতালি হৃদয়ে গাঢ়, হিংসুক
হাওয়া দেখে দেহে আঁকে চক্ষরি। তো এটা অন্তমিল দিয়ে কবিতাটা আছে, তবে কবিতার বিষয়বস্তুতে কিন্তু সেই এগিয়ে চলা তথা সেই কমরেডের সেই কথা। পদাতিক মানে বুঝতেই পারছো যে বিষয়টা কি বলতে চাওয়া হচ্ছে। সুভাষ মুখোপাধ্যায়কে তার জন্য পদাতিক প্রথম কাব্যগ্রন্থের নামটা হিসেবেই তাকে কিন্তু সেই নামটা দেওয়া হয়। প্রথমে তিনি মার্ক্সীয় যে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন সেটা কিন্তু সেই লেবার পার্টির জন্যই হয়েছিলেন, লেবার মানে সেই শ্রমিক মানুষদের জন্যই হয়েছিলেন, মানে তিনি শ্রমজীবী জনসাধারণের সেই মুক্তি প্রয়াসী হিসেবেই যোগদান করেছিলেন। যাই হোক, সুভাষ মুখোপাধ্যায়ের নোটটা একবার দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। যদি কোনো কবিতার লাইন দেওয়া আছে সেই কবিতার লাইনগুলো যদি ভালো না লাগে তাহলে তোমরা নিজেরা কবিতার লাইন অ্যাড করতে পারো। যদি কোনো কবিতা ভালো লেগে থাকে, কবিতা কোথা থেকে চুজ করবে বলে দিচ্ছি। তারা মিলন সাগর বলে একটা ওয়েবসাইট আছে, জানো সবাই? ওখানে যে কোনো কবির কবিতার লাইন চুজ করতে পারো। ওখানে পুরো তুমি সূচিপত্র পাবে, এমন একটা ওয়েবসাইট, যে কোনো কবির সূচিপত্রটা ওখানে পাবে, আর যে কবিতাটা তুমি ক্লিক করবে সেটাই বেরিয়ে যাবে। একটু ওয়েট, আমি স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। স্ক্রিনে শো করছে? কেউ একটু দেখে জানাও তো। দেখো, এই যে লিখবে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা লিখবে, এমনি যে কোনো কবির নাম লিখবে, ধরো যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তো যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা এটাই লিখলেই চলে আসবে প্রথমে। এই যে ওয়েবসাইটটার নাম দেখো, মিলনসাগর.com। এটাই এমন একটা ওয়েবসাইট যেখানে সমস্ত কবির কবিতার সূচিপত্র অনুযায়ী পাবে। তাহলে কি হবে, তুমি নিজের মতো চুজ করতে পারবে। এটা যখন ক্লিক করবে তখন সূচিপত্র পাবে তুমি। এই যে এখানে সূচিপত্র, কোনো কোনো কবির ক্ষেত্রে কাব্যগ্রন্থ হিসেবে সূচিপত্র থাকে, কোনো কোনো কবির ক্ষেত্রে কবিতা হিসেবে সূচিপত্র থাকে। এই যে দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের অগ্নিকোণ আছে, দেখো এখানে দেখো অগ্নিকোণ আছে, অগ্নিকোণে প্রেস করলে অগ্নিকোণ কাব্যগ্রন্থের কবিতাগুলো আমরা পেয়ে যাব। এইভাবে নিচে স্ক্রল করে করে দেখবে যে বিভিন্ন কাব্যগ্রন্থ তার রয়েছে। এখানে কিন্তু সব মিলেমিশে একাকার হয়ে গেছে, তার যেগুলো অনুদিত কবিতা আছে সেগুলোও আছে। এই যে পদাতিক কাব্যগ্রন্থ, তার প্রথম কাব্যগ্রন্থ, এখানে যখন ক্লিক করব তখন পদাতিকের পেজটা খুলে যাবে, এখানে যে পদাতিকের যে কবিতাগুলো আছে সেগুলো পেয়ে যাব। এই যে পদাতিক কাব্যগ্রন্থের পদাতিক, যে এটা নাম কবিতা। এবারে এই কাব্যগ্রন্থের আরও অনেক কবিতা স্ক্রল করবে, ওপর নিচে করবে, দেখবে পেয়ে যাবে। তো এটা একটা কিন্তু ভালো ওয়েবসাইট যেখানে সমস্ত কবির কবিতা কিন্তু পেয়ে যাবে। দেখো প্রস্তাব, এটা পদাতিক কাব্যগ্রন্থের একটা কবিতা, আমি পদাতিকের পেজটা খুলেছি, পদাতিকের কবিতা পাবো। যে বধূ, এটাও পদাতিক কাব্যগ্রন্থের কবিতা। এই ওয়েবসাইটটি কিন্তু দারুণ একটা ওয়েবসাইট যেখানে সমস্ত কবির কবিতা পাবো আমরা। রবীন্দ্রনাথেরও এরকম একটা, মানে রবীন্দ্রনাথের পুরো যা কিছু কাব্য, কবিতা, নাটক, গল্প, উপন্যাস ওরকম একটা আছে, ট্যাগর ওয়েব বলে একটা আছে, ওখানে রবীন্দ্রনাথের সব কিছু আবার পাবে তুমি, সব সব ট্যাগর ওয়েবে গিয়ে সার্চ করলে সব পেয়ে যাবে। কয়েকটা ওয়েবসাইট এরকম রাখবে, সব সময় তো আর বইয়ে সব কিছু পাওয়া যায় না, তো দরকার পড়ে যায়। এই যে এখানে দেখালাম, এখানে তোমার যদি কোনো কবিতা ভালো লেগে থাকে তো সেই কবিতা দুটো লাইন নিলে
আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, শোনা যাচ্ছে? হুম। এর সাথে তোমাদের ছিল মহিতলাল মজুমদার, নোট দিয়েছিলাম। আচ্ছা, মহিতলাল মজুমদারের কোনো কবিতা পড়েছো কেউ, বা নাম শুনেছো এর আগে? হুম। স্কুল লাইফে মনে হয় কবিতা ছিল। হুম। হ্যাঁ, স্কুল লাইফে মহিতলাল মজুমদারের কিন্তু কোনো কবিতা ছিল আমার মনে হচ্ছে, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে প্রাইমারি স্কুলে যেন 1 থেকে 4 পর্যন্ত কোথাও পড়েছি মহিতলাল মজুমদার। এই মুহূর্তে আমার কবিতাটা মনে পড়ছে না, কিন্তু মহিতলালের কবিতা কিন্তু পড়েছি। তবে দুর্বোধ্য কবিতা বলা যায় কিছুটা কিছুটা। তিনি প্রথমত কবি ছিলেন, আর দ্বিতীয়ত হচ্ছে তিনি একজন সাহিত্য সমালোচক ছিলেন। তার জন্মসাল হচ্ছে 1888। 1888। মৃত্যুসাল হচ্ছে 1952। তো 88 মানে বুঝতেই পারছো যে আহ, আমরা যাদের আলোচনা করছিলাম এখন, ধরো জীবনানন্দ দাশ, নজরুল ইসলাম, কল্লোল গোষ্ঠীর সমস্ত কবি, তাদের থেকে কিন্তু অনেক বয়সে বড় মহিতলাল মজুমদার। বুদ্ধদেব বসু এনার থেকেও আগে। 1888 মানে বুঝতেই পারছো অনেক আগে। রবীন্দ্রনাথ, রবীন্দ্র পরবর্তী তবে। রবীন্দ্রনাথের 1861, এনার হচ্ছে 1888। জীবনানন্দ, নজরুল ওনাদের 1899, ওনাদের থেকে আরও বয়সে বড় ছিলেন, প্রায় 10 বছর মতো। মহিতলাল মজুমদার হচ্ছেন তাহলে একধারে কবি, আর তোমার সাহিত্য মনে হচ্ছে পড়েছি কোনো একটা বই, কিশলয় বা এই যে বইগুলো পড়তাম না আগে, ওগুলোতে কোথাও পড়েছি। হুম। তো মহিতলাল মজুমদার প্রথম জীবনে তিনি রবীন্দ্রনাথকে অনুসরণ করেছিলেন, আর সেইভাবেই তিনি কবিরূপে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে সেখান থেকে সরে গিয়েছেন। কখনো তিনি কল্লোল গোষ্ঠীর সঙ্গে ভাব মিলিয়েছিলেন। তারপরে তার সেই একটা মৌলিক কাব্যচিন্তা, যেটা তাকে সবার থেকে আলাদা করেছে। তাকে ভোগবাদী কবি বলা হয়, তাকে দেহবাদী কবি বলা হয়। ভোগবাদ, দেহবাদ মানে আশা করি বুঝতে পারছো। তো মহিতলালের কবিতাতে আমরা রোমান্টিকতা দেখতে পাই, সেই রোমান্টিকতা হচ্ছে বাস্তব নির্ভর। এবং তার কবিতাতে মানে মানুষের দেহের প্রতি যে একটা উদগ্র ভাব বা উগ্রভাব যেটা, সেটা বারবার কিন্তু ফুটে উঠেছে। মানুষের দেহ প্রতি, সেই চুলের প্রতি বা যে কোনো অঙ্গ, তো সেই রকম একটা শরীরী আবেদন তার কবিতাতে কিন্তু রয়েছে। আর কল্পনার মতো বা কল্পনাকে আশ্রয় করে কখনো কখনো তিনি কবিতা লিখতে যাচ্ছেন, কিন্তু সেখান থেকে বাস্তবকে নিয়ে আসছেন, অর্থাৎ কল্পনাকে তিনি এক প্রকার অস্বীকারই করেছিলেন। আর মানে তবুও যেন সেই বিষয়গুলো এমন মিলেমিশে আছে তার কবিতাতে, মনে হবে যে কল্পনাকে আশ্রয় করেছেন, কিন্তু কল্পনাকে আশ্রয় করেননি। মনে হবে যে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে তিনি কবিতা লিখছেন, কিন্তু আধ্যাত্মিকতাকে দিয়েই সেখান থেকে কীভাবে সেই মুষ্টিবন্ধন থেকে বেরিয়ে আসতে হয়, অর্থাৎ তান্ত্রিকের মতো যেন তিনি উচ্চকণ্ঠে ইন্দ্রিয়ের স্তব গান গাইছেন। এরকম তার কবিতাগুলো দেখতে পাবে যে শিবকে নিয়েই লিখছেন কবিতা, কিন্তু আধ্যাত্মিকতা নেই, বাস্তবের কোনো একটা কঠোর পরিস্থিতিকে তিনি ব্যক্ত করতে চাইছেন। কালা পাহাড় কবিতাটা আশা করি পড়েছো। অনেকে মনে করেন নজরুল ইসলামের গুরু হচ্ছেন মহিতলাল মজুমদার। একটা লাইন আছে নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতাতে, গুরু কন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা। এটা অনেকে মনে করেন যে এটা মহিতলাল মজুমদার গুরু, অথবা কেউ অনেকে মনে করেন যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেটা আসলে কে, সেটা কিন্তু পরিষ্কারভাবে সেখানে ব্যক্ত হয়নি, গুরু বলা হয়েছে। আর মহিতলাল মজুমদার একবার নজরুলের প্রতি মানে
বিরূপও হয়েছিল, মানে রেগেও গিয়েছিলেন, কেননা যে কবিতাটা বিদ্রোহী কবিতাটা, যেটা মানে ফেমাস কবিতা নজরুলের, সেরকমই একটা কবিতা লিখেছেন মহিতলাল মজুমদার। আমি শব্দটা প্রচুর ব্যবহার হয়েছে নজরুলের বিদ্রোহী কবিতাতে, দেখবে। যে একটু আগে বলছিলাম না, নর্ম বা ভাষাদর্শ, সেখান থেকে বিচ্যুতি ঘটানো, সরে আসা, নর্ম থেকে সরে আসা, মানে ওটাকে ইংরেজিতে বলে ডেভিয়েশন। এটা একটা কাব্যশৈলী বা কাব্যের একটা গাঠনিক দিক, সেটা নজরুলের কবিতাতেও ছিল। এই যে আমি কথাটাকে বারবার ব্যবহার করা হচ্ছে, একটা মানুষকে আমরা যে একটা কথা বারবার বলি, যদি তোমার কাছে কেউ টাকা চাইছে বারবার বলছে, বিরক্তি লাগে। যে কোনো একটা কথা, একটা বাচ্চাকে যদি তোমাকে বারবার একটা কথা বলছে, বিরক্তি লাগে। বা বয়স্ক মানুষ একটা কথা বারবার বলছে, বিরক্তি লাগে। কিন্তু কবিতার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে এমনভাবে কথাটাকে ব্যবহার করা হয়, বিরক্তি লাগে না। যেমন জীবনানন্দ দাশ লিখছেন বোধ কবিতাতে, ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, আমি ঘৃণা করে দেখেছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখেছি মেয়ে মানুষেরে। এটা তো একবারই বলতে পারতো যে আমি মেয়ে মানুষকে ঘৃণা করেও দেখেছি, অবহেলাও করে দেখেছি, আবার ভালোবেসেও দেখেছি। কিন্তু তিনি বললেন 3 বারে, ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, আমি ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়েছি মেয়ে মানুষেরে। এইভাবে তিনি লিখলেন। এগুলোকে বলা হয় সমান্তরলতা কবিতার মধ্যে, মানে পৌনঃপুনিকতা, একটা কথাকে বারবার ব্যবহার করা। আমরা দুটো কারণে একটা কথাকে বারবার ব্যবহার করি, একটা হচ্ছে আশ্বস্ত করার জন্য, আরেকটা হচ্ছে ওই কথাটাকে আরও বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য। আশ্বস্ত করা বলতে, একটা বাচ্চাকে হয়তো মানে ভরসা দিচ্ছি, কেঁদো না কেঁদো না, বা কাউকে ভরসা দিচ্ছি, হয়ে যাবে চিন্তা করো না, এই যে দুবার কেন বললাম। বা একটা দারুণ ছবি এঁকেছে, সুন্দর সুন্দর, এভাবে বলি না, ভালো ভালো, একবারের জায়গায় দুবার কেন বলি। দুবার বলার মানে কথাটার উপর আরও বেশি জোর দেওয়া, অনেকবার আশ্বস্ত করতেও এটাকে বলা হয়। কেউ ভয় করছে, তাকে বললাম ভয় করো না, ভয় করো না, এইভাবে বলি। তো এইগুলোও কিন্তু একটা স্টাইল লেখার, যেটা আমরা শৈলী বিজ্ঞানের অন্তর্গত বলি, বা একটা আভ্যন্তরীণ কাঠামো। এটা নজরুল ইসলাম ব্যবহার করেছেন বিদ্রোহী কবিতাতে, তার আগে ব্যবহার করেছেন মহিতলাল মজুমদার। খেয়াল করে দেখবে, তার কবিতাটা আমার ঠিক মনে পড়ছে না, মহিতলাল মজুমদারের একটা কবিতা আছে যেখানে আমি দিয়ে এভাবে আছে, যে ওরকম নজরুল ইসলাম লিখছেন না, আমি সাইক্লোন, আমি টর্নেডো, এই কথাগুলোই মহিতলাল মজুমদার আগে লিখেছেন। তার জন্য মহিতলাল মজুমদার একবার দোষারোপই করেছেন নজরুলকে, যে আমার কবিতাটা চুরি করে লিখেছে নজরুল। বলার উদ্দেশ্যটাও বুঝতেই পারছো যে মহিতলালের কবিতাটা, ওই কবিতাটা অতটা ফেমাস হয়নি যতটা নজরুলের বিদ্রোহী কবিতাটা ফেমাস হয়ে গেছে। আর মহিতলাল মজুমদার তো নজরুলের থেকে বয়সে অনেক বড়, তার গুরুদেব, বুঝতেই পারছো। তো স্বাভাবিক একটা মানে গায়ে লাগার মতো ব্যাপার। তো নজরুল ইসলাম, সত্যি কবিতা দুটো তুমি যদি পাশে রেখে পড়ো না, তো বলবে যে একই রকম কবিতা, কিন্তু ফেমাস হয়েছেন নজরুল ইসলাম। আর অবশ্যই সেটাকে আর বলা যাবে না যে কপি করেছেন বা চুরি করেছেন, সেটাকে কি বলা যাবে, যে তিনি অনুপ্রাণিত হয়েছেন সেই কবিতাটার দ্বারা, আর অনুপ্রাণিত হয়ে এই কবিতাটাকে লিখেছেন। শব্দগুলো চেঞ্জ করেছেন, কিন্তু ওই আমি শব্দটা বারবার ব্যবহার হয়েছে মহিতলালের মতোই। তো যাই হোক, মহিতলাল মজুমদার প্রথম জীবনে কিন্তু রবীন্দ্রনাথকে অনুসরণ করেছিলেন এবং কবিরূপে আবির্ভূত হয়েছিলেন। প্রথম দিকের যে কবিতাগুলো প্রথম দিকে রয়েছে, সেখানে রবীন্দ্র অনুসরণের সাক্ষ্যই বহন করে, কেননা সবাই সবাইকে অনুসরণ করেই লিখে। এই যে যেমন মহিতলালকে অনুসরণ করছেন নজরুল, আবার মহিতলাল অনুসরণ করছেন রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ আবার অনুসরণ করছে হয়তো মধ্যযুগের কোনো কবিকে বা তার আগের কোনো লেখককে। হ্যাঁ, কালিদাসের মেঘদূত কাব্যের বিষয়গুলো দিয়ে রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখেছেন। স্বপ্ন কবিতা, মেঘদূত কবিতা, এগুলো সব কালিদাসের মেঘদূতকে নিয়ে। তিনি মেঘদূত প্রবন্ধ লিখেছেন, চিঠিপত্র, ছিন্নপত্রে তোমাদের আছে এবছর সিলেবাসে, মেঘদূত নিয়ে তিনি বিষয় লিখেছেন। স্বপ্ন কবিতা যেটা তোমাদের থার্ড ইয়ারের সিলেবাসে আছে, মেঘদূত আর স্বপ্ন দুটো কবিতাই তোমাদের থার্ড ইয়ার সিলেবাসে আছে। পড়বে স্বপ্ন কবিতাটা, মনে হবে যে মেঘদূতকে কপি করে দিয়েছে। কবি এখানে নিজেই যক্ষ হয়ে গেছে, নিজেই যাচ্ছে প্রিয়ার কাছে দেখা করতে। প্রিয়ার ভবন যেরকম দিয়েছেন, যক্ষের প্রিয়ার ভবন কালিদাস দিয়েছেন, সেরকম রবীন্দ্রনাথ হুবহু দিয়ে দিয়েছেন। ওখানে একটা কদম গাছ ছিল, দুটো কদম গাছ, এখানেও দুটো কদম গাছ আছে। মানে মনে হবে যে হুবহু কপি কী করে করলো, আর কেনই বা করলো। তাহলে এভাবে কেউ না, মানে কাউকে না কাউকে কিন্তু অনুসরণ করছেই কেউ না কেউ। তাহলে রবীন্দ্রনাথ অনুসরণ করছেন হয়তো কালিদাসকে, কালিদাস বা বিদ্যাপতিকে বা বৈষ্ণব কবিদেরকে।
গীতি কবিতার ক্ষেত্রে। পরবর্তীতে রবীন্দ্রনাথকে অনুসরণ করছেন এই যে মোহিতলাল মজুমদার, মোহিতলালকে অনুসরণ করছেন নজরুল ইসলাম, নজরুল ইসলামকে অনুসরণ করছেন আরও হয়তো কেউ। তো এগুলোকে চুরি করা বলা যায় না, কেউ না কারো দ্বারা তো অনুপ্রাণিত হবেই। আমি যে কবিতা লিখব, এটা তো আমি আর জন্মের পরে তো ডিরেক্ট কবিতা লিখতে শুরু করে দিচ্ছি না। কাউকে তো কবিতা লিখতে দেখেছি, বা কারো কবিতা আমাকে তো পড়ে তো ভালো লেগেছে, তার বিষয়বস্তুগুলো থাকতেই পারে নির্যাসগুলো আমার মধ্যে, স্বাভাবিক। আমি শব্দগুলো কোথা থেকে শিখলাম? আমি শব্দগুলোকে নিজে সৃষ্টি করলাম? নিশ্চয়ই শব্দ ভাণ্ডার আছে, সেখান থেকে নিয়েছি। নতুন শব্দ সৃষ্টি করতে তো মানে অতটা মানে মানুষের থাকে না ক্ষমতা, তো সেই শব্দ ভাণ্ডারকে নিয়েই কিন্তু কাজ করতে হবে। এখানে চুরি করা বলা যাবে না, আমি শব্দটা তো আর মহিতলাল মজুমদার কিনে নেননি। তো হয়তো হতে পারে সেই ছন্দটা, সেই ভাবটা ওই কবিতাটার মধ্যে ব্যক্ত হচ্ছে, সেই জন্য তিনি কথাগুলো তিনি বলেছিলেন। তো ভূমিতলালের কবিতাতে দেহের প্রতি একটা আকর্ষণ বারংবার উচ্চারিত হয়, তাকে দেহবাদী কবি বলা হয়, মানে বা ভোগবাদী কবিতাও মানে কবিও তাকে বলা হয়। তার জীবনবাদটা অর্থাৎ তার কবির বৈচিত্র্য যেটা হচ্ছে কবিতার বৈশিষ্ট্য, সেটা কিন্তু শরীরের মধ্য থেকেই উচ্চারিত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দেবেন্দ্র মঙ্গল, স্বপন প্রসারী। দেবেন্দ্র মঙ্গল হচ্ছে মানে একটা প্রশস্তিমূলক রচনা যেখানে 16টি সনেট রয়েছে। সনেট মানে বুঝতেই পারছো যে সনেট, বাংলা সনেট কে লিখেছেন প্রথম? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে সনেট লেখার ক্ষেত্রেও কিন্তু তাহলে তিনি মধুসূদন দত্তর দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। তিনি 16টি সনেট নিয়ে একটা গ্রন্থ প্রকাশ করলেন যেটার নাম হচ্ছে দেবেন্দ্র মঙ্গল। এরপর তিনি লিখেছেন স্বপন প্রসারী, 1921 সালে প্রকাশ, বিশ্বরণী 1926, স্বরগরল, হেমন্ত গোধূলি, এগুলো তার কাব্যগ্রন্থ। সবথেকে যেটা ফেমাস কাব্যগ্রন্থ তার সেটা হচ্ছে স্বপন প্রসারী। এই কাব্যগ্রন্থ থেকেই মানে স্বাতন্ত্রতার পরিচয় পাওয়া যায়, বা কবিগোষ্ঠীর মধ্যে তাকে আলাদাভাবে চেনা যায়, মানে মৌলিকতা যেটার মধ্যে বেশি দেখা যায়। এছাড়াও স্বপন প্রসারী বলে যে স্বপন প্রসারী বলছি, আরও যে কাব্যগ্রন্থগুলো রয়েছে বিশ্বরণী, স্বরগরল, এগুলোতে কিন্তু বেশ কিছু নতুনত্ব রয়েছে। মূলত যে কবিতাগুলো আমরা বলছি না যে দেহবাদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে তার কবিতাতে। সবথেকে বেশি বৈশিষ্ট্য পাবো এই ধরনের বিষয় বৈচিত্র্যে, সেটা হচ্ছে অঘোরপন্থী কবিতা। অঘোরপন্থী নামের একটা কবিতা আছে, সেখানে কি হচ্ছে না কবি ধর্মকে মানে অঘোরপন্থী বলেই চিহ্নিত করে দেহত্ববাদ বা দেহবাদের জয় ঘোষণা করা হয়েছে। তো কবি এখানে দেখাচ্ছেন যে অঘোরপন্থী কাদের বলে জানো? প্রতিটা কবিতার শব্দের প্রেক্ষাপট রয়েছে, কিন্তু প্রতিটা কবিতার কাব্যের প্রেক্ষাপট রয়েছে। যে কোনো কবিতা আমাকে আলোচনা করতে গেলে প্রেক্ষাপট আলোচনা করতে হবে। অঘোরপন্থী কাদের বলা হয় জানো? উগ্রপন্থী কিন্তু নয়। এই শব্দটা হুম, মূলত এনারা হয় শিবের উপাসক, ঠিক আছে? ছোটবেলায় যখন স্নান করতে চাইতাম না, তখন বাড়িতে বলতো অঘোর, মানে অঘোর বলতে বোঝা যেত যে অপরিষ্কার, স্নান টান করে না, এরকম বলতো। না, আমাদেরকে ছোটবেলায় বলতো, আমি জানতাম না এটার মানে। এরকম রাগাতো ছোটবেলায়, বাড়িতে বলতো স্নান না করলেই বলতো অঘোরদের মতো রয়েছে। এই শব্দটা শুনতাম যে অঘোর বলা হচ্ছে, মানে সেই মানে অঘোরপন্থী বলতে সাধু সন্ন্যাসী, অঘোরী সাধু বলা হয় হিন্দিতে, বিশেষ করে শব্দটা বেশি প্রচলিত দেখেছি, অঘোরী সাধু। মানে মালা টালা থাকে, চুলে জটা টটা থাকে, মুখে একটা পাউডার বা ডাস্ট কিছু একটা মেখে থাকে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছে, এটাই মানে ওদের রূপটা এরকমই দেখা যায়। হাতে একটা কিছু থাকে, মানে লোহার কিছু একটা দণ্ড থাকে, আর ওটাতে সেই বালা টাইপের কিছু ঝুলে থাকে। তো হ্যাঁ হ্যাঁ, আসলে তারা শিব ভক্ত হন।
তো মানব সমাজে মানে কি বলা হয় যে তাদেরকে কিন্তু আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু মানে ঘৃণিতই তারা, মানুষ কিন্তু তাদেরকে পছন্দ করে না, মানে স্বভাবত সমাজে দেখেছি। তো তাদের খাওয়া দাওয়ার যে বিষয়গুলো, মানে এটার প্রেক্ষাপট যেটা আছে কবিতার ক্ষেত্রে, তারা কি থাকে, মালা থাকে, খুলিও থাকে, কখনো কখনো তাদের কপালে তোমার ইয়ে থাকবে, ওই সেই ইয়েগুলো তিলকগুলো থাকবে ওই ছাই ভস্ম দিয়ে, কেশটা তোমার রুক্ষ থাকবে, জটা থাকবে, ঠিক আছে। তারপরে এখনকার যুগের যে ইয়েগুলো মানে তথাকথিত যেগুলো অগরপন্থী, মানে আধুনিক যুগের, মানে বুঝতেই পারছো, তাদের মধ্যে আবার মদ্যপান করার প্রবণতা থাকে তাদের। আহ, দেখানোর ব্যাপারটাও এখন মানুষের মানে কি বলবো সময়ের সাথে সাথে চেঞ্জ হয় সব কিছু বিষয়। আগে ব্রাহ্মণ বলতে অন্য অর্থ ছিল, এখন ব্রাহ্মণ বলতে অন্য অর্থ। ব্রাহ্মণ জাতি কিন্তু নয়, ব্রহ্মজ্ঞান সম্পন্ন যে মানুষ তাকে ব্রাহ্মণ বলা যায়। কিন্তু এখন ব্রহ্মজ্ঞান, এই যে ব্রাহ্মণের মধ্যে ব্রহ্মজ্ঞান না থাকার জন্যেই কালীপ্রসন্ন সিংহ টিকিগুলো কেটে নিতেন না। আসল ব্রাহ্মণ যারা তাদের সঙ্গে ওই তর্কযুদ্ধে যারা জিততেন তাদেরকে অনেক টাকা পয়সা অর্থ গরু দান করতেন, আর যারা হেরে যেতেন তাদের টিকিগুলো কেটে রেখে নিতেন। ওই টিকি কাটা জমিদার তথা কালীপ্রসন্ন সিংহ। হ্যাঁ, এটা প্রচলিত আছে এটা। উম, জানা যায় তারই কোনো একটা গ্রন্থে দেওয়া আছে শুরুতে এই ঘটনাটা। এক জায়গায় দিয়ে পড়েছি আমি যে এটা দেওয়া আছে। তার তার কোন গ্রন্থ যেন, হুতম প্যাঁচার নকশা বা কোনো একটা গ্রন্থের ভূমিকাতে হয়তো কোথাও একটা দেওয়া আছে। না, এইভাবে নয়, তর্কযুদ্ধে আহ্বান করতেন, মানে কে কত শাস্ত্রজ্ঞ সেটা তিনি পরীক্ষা নিতেন। পরীক্ষা নিতেন মানে কি, তিনি তো আহ, কোন ইয়ে ছিলেন, মানে জোড়াসাঁকো সিংহ পরিবারের ছিলেন তিনি, তাই তো। কিন্তু ওই ব্রাহ্মণ, আরেকটা ঘটনা ছিল, আমি বলেছিলাম ফার্স্ট ইয়ারে বলেছিলাম, যারা আছে তারা বলতে পারবে, কেউ বলতে পারবে কেন টিকি কাটতেন, কি দেখেছিলেন তিনি? না না, তার একটা ঘটনা ঘটেছিল বাড়িতে। বলেছি ফার্স্ট ইয়ারে যারা ক্লাস করেছে বলতে পারবে, কারো মনে নেই, এতজন ক্লাসে ছিল। সোমনাথ বাবু বলতে পারবেন তো, তিনি হয়তো ছিলেন ক্লাসে মনে হয়। হুম। ব্রাহ্মণের যে এই যে ব্রাহ্মণত্ব আছে না ব্যাপারটা, এটা সব ব্রাহ্মণের মধ্যে ছিল না। এই আহ, থাকবেই, এটা সবার মধ্যে কিন্তু ছিল না। একদিন তিনি কি করেছিলেন, তার বাড়িতে সেই পুজো হয়েছিল, পুজো করার পরে সেই ব্রাহ্মণকে গরু দান করা হতো সেই সময়, না গরু দান করেছিলেন তিনি এক ব্রাহ্মণকে। আর ওই ব্রাহ্মণ কি করেছিলেন, ওই গরুটা না কসাইখানায় বিক্রি করে দিয়েছিলেন। গরু কী জন্য দেওয়া হয়, পালন করার জন্য দেওয়া হয়, তো সেই গাভীটা দেওয়া হলো, সে পালন করবে, দধি দুগ্ধ পাবে সেটা থেকে, তার দিন চলবে, তো ওটার জন্য দেওয়া হচ্ছে। কিন্তু ব্রাহ্মণ হয়ে একটা গরুকে সেই কসাইখানায় বিক্রি করে দেওয়া, এটা মানে বুঝতে পারছো, তখনই তার তো সন্দেহ হলো যে আসলেই ব্রাহ্মণ, সব ব্রাহ্মণ কিন্তু সেই ব্রহ্মজ্ঞান তাদের মধ্যে নেই, আর সবাই শাস্ত্রজ্ঞ কিন্তু হতে পারে না। তখন এইভাবে মানে সব কিছুর বিরুদ্ধেই প্রতিবাদ কিন্তু তিনি করতেন। এই যে হুতম প্যাঁচার নকশা, ওখানে চড়ক প্রবন্ধটা তোমাদের ছিল গত বছর, না এবছর আছে চড়ক প্রবন্ধটা, আলোচনা করব চড়ক প্রবন্ধটা। তো চড়ক প্রবন্ধে দেখবে যে এই যে তৎকালীন সেই কলকাতার যে বাবু সম্প্রদায়, বা যে সময় ওই যে মধ্যযুগ থেকে আধুনিকতা আসছে, ইংরেজদের সংস্পর্শে বাঙালি এসে কেমন হচ্ছে, ওই যে জারি গান, টপ্পা গান, কবি গান, এই সেই যুগটা যেটা ছিল, সেই সময়ের যুগটাই মানুষরা কেমন ছিল, এই যে বাবু সম্প্রদায়টা, কিংবা তখনকার উচ্ছন্নে যাওয়া বাঙালি সম্প্রদায়,
তাদের ঘটনাগুলো নিয়েই কিন্তু কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা। অনেকে বাবু শব্দটা দিয়ে অনেক প্রবন্ধ সেই সময় লিখেছেন। প্যারীচাঁদ মিত্র লিখছেন আলালের ঘরের দুলাল। হুম। হতে পারে। তিনি তো হুম 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 হুম। জায়গাতে যেতেন এই শব্দটা আর মানে যুক্ত হওয়া দুটো তফাৎ আছে। এবারে চড়ক প্রবন্ধে ওটার একটা দৃষ্টান্ত পাওয়া যাবে। ওই যে এরা এরিয়াটা বললেন না, সেই এরিয়ার দৃষ্টান্তগুলো চড়ক প্রবন্ধে সবই আছে। তিনি দেখাচ্ছেন ওখানে মানুষগুলো কিভাবে যাচ্ছে কি করছে। তাহলে না গেলে অভিজ্ঞতা কিভাবে হবে? তিনি কি উদ্দেশ্যে গেছেন সেটা জানি না, কিন্তু ওই দৃশ্যগুলো সব দেওয়া আছে চড়ক প্রবন্ধ যখন আলোচনা করব না, সবই দেওয়া আছে। তিনি বলছেন যে যখন ইয়ে হচ্ছে ওই চড়ক উৎসব হচ্ছে তার আগে কি হচ্ছে, মানুষগুলো কি করছে, টাকা পয়সাওয়ালা মানুষগুলো কি করছে, মদ খাচ্ছে, পান খাচ্ছে। আবার সেই যেখানে চণ্ডী মণ্ডপ বা যেখানে চড়কের পুজো হচ্ছে সেখানে ঢুকে যাচ্ছে। চোর পুলিশ চেনা যাচ্ছে না, মাতাল চোর ডাকাত পুলিশ সব এক জায়গায় ঢুকে গেছে। এইভাবে তিনি দেখাচ্ছেন বিষয়গুলোকে। তারপরে ওই ঢাকা নিয়ে নিয়ে মুখে ঢাকা নিয়ে নিয়ে কোথাও বাবুরা যাচ্ছে, আবার ছোট লোকও যাচ্ছে। এমন জায়গায় দেখা হচ্ছে যেখানে বাড়ির চাকর সম্প্রদায়ের মানুষও রয়েছে, বাবু সম্প্রদায়ের মানুষও হয়েছে, মুখোমুখি হয়ে নিয়ে আবার মুখগুলো ঢাকা নিয়ে পালাচ্ছে সেই সব জায়গাগুলোতে গিয়ে। মানে এইরকম দৃশ্যগুলো সবই দিয়েছেন। সবার মধ্যেই আছে অনেক কিছু ব্যাপার। এবারে ব্যাপার হচ্ছে মানুষের ভালোটাকে নিতে হবে আমাদেরকে, আর খারাপ দিকটা নিয়ে কী হবে সব মানুষের। হুম 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 হুম। আসলে তারাও তো মানুষ না, এবারে কি বলা যাবে। নজরুল ইসলাম তো জেলে গিয়েছিলেন তখন তাস খেলতেন। মানে কি করবেন এবারে, যেরকম সঙ্গ থাকবে মানুষের মানসিক দিকটা তো পরিবর্তন হবেই না। তো তিনি আমার কৈফিয়ত কবিতাতে লিখছেন যে আমাকে গুরু সম্প্রদায় সবাই বলছেন যে ওর মাথাটা গেছে, ও জেলে গিয়ে তাস খেলছে বেটা, এইভাবে কবিতাতে লিখেছেন তিনি। তো ওগুলো সমালোচনা কি করা যাবে, মানুষের ভালো দিক মন্দ দিক থাকে, আমাদেরকে ভালো দিকটা নিতে হবে। মাইকেল মধুসূদন দত্ত, তিনি তাকে তো বিদ্যাসাগর টাকা পাঠাতেন ব্যারিস্টার যখন পড়তে গেছেন, ভাইয়ের মতো টাকা পাঠাতেন। সেই টাকাগুলো তিনি কী করতেন, মদ খেতেন। মদ খেতে খেতে এমন রোগ হলো শেষে তিনি ফিরে এলেন। শেষ জীবনটা অনেক বাজেভাবে তার কেটেছে। ওটা নিয়ে চিরঞ্জিত, চিরঞ্জিত তিনি অভিনেতা, উনি একটা কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটা দারুণ। মানে ওই যে যখন মৃত্যুশয্যায় শুয়ে আছেন মাইকেল মধুসূদন দত্ত, তখন কি হচ্ছে, তিনি মিল্টনকে ডাকছেন, তার স্ত্রীকে ডাকছেন, স্ত্রী সামনে আছেন, সেবায় নিযুক্ত হয়েছেন। এবং একদম শেষ মুহূর্তে কাশি হচ্ছে যখন, তার জীবনের সে একদম অন্তিম পর্ব। দারুণ কবিতাটা। চিরঞ্জিত জানি না এখন কেমন, কিন্তু সেই সময় কবিতাটা পাঠ করেছিল আজকের থেকে অনেক আগে। তো কবিতাটা কিন্তু দারুণভাবে, কবিতাটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবন নিয়ে ভয়েসটা হচ্ছে চিরঞ্জিতের। হুম হুম হুম। সবাই কি বলবো, সবারই খারাপ লাগে। এই যে অভিনেতা চিরঞ্জিতের নাম করলাম না, এত সুন্দর সুন্দর সিনেমা করেছে প্রথম দিকে, আর এখন মানুষগুলোর রূপগুলো কি বলবো, এই রাজনীতিতে ঢুকে ঢুকে না নিজের যেটুকু নামটা আছে না শেষ করছে। তাপস পাল কত সুন্দর সুন্দর সিনেমা করেছে, চোখে জল চলে আসতো তাপস পালের সিনেমা দেখে। শেষ দিকে রাজনীতিতে ঢুকে যে দলই করছে নিজের মুখের মার্জিত ভাষা সব চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে। খারাপ ভাষা ব্যবহার করছে, মানুষের একটা মানে অন্য মনোভাব পড়ছে তাদের প্রতি। সারা জীবন গুরু দক্ষিণা সিনেমাটা কত সুন্দর একটা সিনেমা, আর শেষ দিকে এমন করলো যে মানুষ এমনিতেই দলাদলি করলে কোনো একটা রাজনৈতিক দলে জড়ালে তার সেই সম্মানটার পাবে না যে কোনো মানুষই। বাবুল সুপ্রিয় এত সুন্দর গলা, কখনো বিজেপিতে যাচ্ছে কখনো টিএমসিতে যাচ্ছে, এই করে করে না মানে মানুষের কাছ থেকে ভালোবাসাটাই শেষ করে ফেললো। বাবুল সুপ্রিয়র গলাটা কিন্তু দারুণ।
হ্যাঁ, তো এবারে ভালো লাগে না এই মানুষগুলো। এত হুম, হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সেটাই। হ্যাঁ, সেটাই অবশ্যই, কিন্তু টাকা আর সম্মান দুটো তাদের তো অভাব নেই না। তবুও টাকার এত উচ্চাকাঙ্ক্ষা কেন বুঝতে পারি না। হ্যাঁ, একটা গরিব মানুষের টাকার আশা থাকতে ওনাদের এমনিতেও জীবন চলে যাবে আর কি, তবুও সেই আছে অনেক অভিনেতা এখন আছে, উত্তম কুমার থেকে শুরু করে প্রসেনজিৎ পর্যন্ত এখন যদি বলি, জিৎ আছে গায়ক, আহ, সিনেমার জিত আছে, এরা তো আর রাজনীতিতে যোগ দেয়নি। সব মানুষের ভালোবাসা পাচ্ছে, যে কোনো দলের মানুষের ভালোবাসা পাচ্ছে, কারণ তারা দাগটা লাগায়নি। আমার মনে হয় রাজনীতিটা করাটা খারাপ নয়, কিন্তু সেই নোংরা রাজনীতি, এখনকার রাজনীতিটা তো সেরকম নেই না। এই রাজনীতিতে না জড়ানোই ভালো। মানে ভোট দিচ্ছি থাকছি, মানে সে একদম মুখটা দেখিয়ে, অবশ্য এটা বলাটাও ঠিক নয়, তাহলে করবেটা কি? সবাই যদি রাজনীতি থেকে সরে আসে, করবেটাকে? তো এরকম একটা ব্যাপার। যাই হোক, এনাদের একটা ক্ষেত্র, এনাদের আশাটা মনে হয় ঠিক নয়। এত সুন্দর গলা ছিল না ইয়ের। আর তিনি বাংলার গায়ক তো প্রথমে ছিলেনই না, ওই বাবুল সুপ্রিয়। তিনি হিন্দি সিনেমা থেকেই শুরু করেছেন। হিন্দি সিনেমা, গোবিন্দার কবেকার সিনেমা নাসিব বলে একটা সিনেমা আছে, আমরা যখন ছোট ছিলাম মনে হয়, 4-5 বছর বয়স ছিল আমাদের। নাসিব একটা সিনেমা আছে গোবিন্দার, মমতা কুলকার্নি। ওই সিনেমাটাতে বাবুল সুপ্রিয় গান করেছে, দারুণ হিট গানটা। তো কী যেন গানটা ছিল, মদ খেয়ে খেয়ে গোবিন্দা গানটা করছিল, বেশ দারুণ গানটা। যাই হোক, তো যেটা আলোচনা করছিলাম, মহিতলাল মজুমদারের কথা বলছিলাম, যে প্রথমত হচ্ছে তিনি তার রোমান্টিকতা ছিল কবিতার মধ্যে, কিন্তু সেটা বাস্তব নির্ভর। রোমান্টিকতা বাস্তব নির্ভর দুটো কিন্তু বিপরীত দিক। রোমান্টিসিজম তোমাদের আছে 10th পেপারে যখন পড়াবো, রোমান্টিসিজম মানে যেটা কল্পনা নির্ভর। বাস্তব জগৎ থেকে যখন আমি কষ্ট দুঃখ পাচ্ছি এবং সেটাকে ভোলার জন্য সাময়িকভাবে সেই বাস্তবতা থেকে, মানে বাস্তববাদ যেটাকে বলা হয়, ইংরেজিতে যেটাকে বলা হয় রিয়েলিজম, সেটার বিপরীতে অবস্থান করছে রোমান্টিসিজম। মানে আমি বাস্তবকে উপেক্ষা করে মনের মধ্যে কল্পনাকে ভর করে সন্তুষ্ট, আত্মতৃপ্তি। সেটার প্রকৃতি হতে পারে, সেটা প্রেম হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে। রোমান্টিক বলতেই যে প্রেম সেটা কিন্তু নয়। প্রকৃতির মধ্য দিয়েও কিন্তু রোমান্টিকতা আসে, মর্ত প্রীতি, সেটাও রোমান্টিকতা আসে। তো সেই রোমান্টিসিজম যে বিষয়টা, সেটার অপর দিকে হচ্ছে তোমার রিয়েলিজম। কিন্তু এখানে বলা হচ্ছে যে রোমান্টিকতা বাস্তবতা রোমান্টিকতাটা হচ্ছে বাস্তব নির্ভর। অর্থাৎ রোমান্টিকতাও থাকবে এবং বাস্তবতাও থাকবে, মাটিতে পা দিয়ে থাকবে কিন্তু। ঠিক আছে, পাটা মাটি থেকে উঠে যাবে না। কিছু রোমান্টিকতার বিষয় আছে যেখানে মাটি থেকে পাটা উঠে যায়। রবীন্দ্রনাথের কবিতাতে ছিল প্রথম দিকে, কিন্তু শেষের দিকে যদি কবিতাগুলো পড়ো, যেমন হচ্ছে দেখিলাম অবসন্ন চেতনার গধূলি বেলায়, এরকম একটা কবিতা আছে। তারপর তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, মৃত্যুর 1.5 ঘন্টা পূর্বে এটা লেখা। মৃত্যুর 1.5 ঘন্টা পূর্বে রবীন্দ্রনাথের কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, যেখানে দর্শনের তত্ত্ব রয়েছে, তার সঙ্গে মানে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গেও কিন্তু মানে মেলবন্ধন ঘটানো হয়েছে। কিভাবে কবিতাটা তোমাদের থার্ড ইয়ারে আছে, আলোচনা করব। এই দুটো কবিতাই আছে, যে দুটো কবিতা বললাম, আর দুটোই রোগসজ্জাতে। একটা হচ্ছে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, আর একটা দেখিলাম অবসন্ন চেতনার গধূলি বেলায়। একটা হচ্ছে 1937 সালে লেখা, একটা 1941 সালে লেখা। 1937 সালেও তার কিন্তু ভীষণভাবে শরীর খারাপ হয়েছিল। ওটা তোমার সেই রোগসজ্জা থেকে উঠে নিয়ে তো কবিতাটা তিনি লিখেছেন, মৃত্যুকে সামনে থেকে যখন দেখলেন। রবীন্দ্রনাথের এরকম একটা মৃত্যুর উপলব্ধির একটা মানে মৃত্যু চেতনামূলক বা মৃত্যুকে একদম তুচ্ছ ভাবার সেই বিষয়ের একটা কবিতা আছে। কবিতাটার নাম হচ্ছে ঝুলন। পড়বে, এত সুন্দর কবিতাটা না, ঝুলন কবিতাটা। যদি বুঝতে না পারো তো বলবে। তোমাদের যে কবিতাগুলো আমি আলোচনা করি, এমনভাবে আলোচনা করি বিষয়গুলোকে যেগুলো তোমাদের পরে তোমরা পাবে, আর সেগুলোকে উদাহরণ হিসেবে আমি দিই আগের ক্লাসে। তাহলে কী হবে না, তোমাদের নেক্সট ইয়ারের জন্য এগিয়ে থাকবে। এই যে কবিতাগুলো বললাম না, এগুলো তোমাদের নেক্সট ইয়ারে আছে, কোনোটা পিজিতে আছে, মানে মাস্টার ডিগ্রি যদি পরবর্তীতে করো, কাজেই লাগবে সব কিছু কিন্তু। যাই হোক, মহিতলালের তাহলে সনেট গুচ্ছ হচ্ছে, সনেটের সংকলন, 16টি সনেট নিয়ে তার
গ্রন্থ হচ্ছে দেবেন্দ্র মঙ্গল, তারপর হচ্ছে স্বপন প্রসারী, বিশ্বরণী, স্বর্গরল, হেমন্ত গোধূলি। তার মধ্যে বললাম যে স্বপন প্রসারী যে গ্রন্থটা, সেখান থেকেই তার মানে এই কাব্যজগতে স্বাতন্ত্রতা। অঘোরপন্থী কবিতার কথা বলছিলাম একটু আগে, যেখানে দেহত্ববাদের জয় ঘোষণা করা হয়েছে। তিনি বলছেন যে অঘোরপন্থীদের মতোই তিনি সদা মত্ত থাকবেন, সেটার পক্ষপাতী তিনি। খাদ্যার ব্যাপারে যে যেসব খাবার খাবে সেখানে ঘৃণাহীন ব্যাপার থাকবে, যেটা অঘোরপন্থীতে থাকে। যাবতীয় সংস্কার থেকে মুক্ত হবে, অর্থাৎ অঘোরপন্থী শব্দটাকে ব্যবহার করে তাদের মতো যে জীবনযাপন, সেটার মধ্যে কি স্বাচ্ছন্দ্য রয়েছে, কি সুখ রয়েছে, সেটাকে তিনি দেখাচ্ছেন। অর্থাৎ বাস্তবতাকে কিন্তু ছাড়িয়ে নয়, সব কবিতায় কিন্তু এরকমই আছে। তো সেই সংস্কারের বন্ধনে থাকা, সেটাও তিনি পছন্দ করতেন না। বিশ্বরণী যে কাব্যগ্রন্থ, সেটা প্রকাশের পরে তার কবি খ্যাতি কিন্তু সবথেকে বেশি ছড়িয়ে পড়েছিল। এরপরে আছে স্বর্গরল, এখানেও জীবন চেতনার কথা রয়েছে। পান্থ একটা কবিতা রয়েছে। এই যে কবিতাগুলো রয়েছে, বেশ কিছু কবিতা আবার হচ্ছে কি না তোমার বিদেশের বা পাশ্চাত্য কবিদের দ্বারাও কিন্তু অনুপ্রাণিত হয়ে লিখেছেন। বেশ কিছু কবিতা রয়েছে যেখানে আধ্যাত্মিকতা চেতনা রয়েছে, কিন্তু সেটার মধ্য দিয়েও বাস্তববাদ। এই যে বলছি না, রোমান্টিকতা দিয়ে বাস্তববাদ, দেখো দুটো বিপরীত দিকে। আধ্যাত্মিক চেতনা, সেখান দিয়ে বাস্তববাদ বা কঠোর বাস্তবকে তিনি দেখাচ্ছেন। এই যে অঘোরপন্থী, এটার সঙ্গে তো অবশ্যই আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে, আমি শিবের উপাসক বললাম। আবার অঘোরপন্থী দিয়ে তিনি বাস্তবকে কীভাবে নিয়ে আসছেন, তাদের মুক্ত স্বাধীন জীবনকে তিনি দেখাচ্ছেন আর নিজে হতে চাইছেন ওরকম। গৌতম বুদ্ধ, তাকে নিয়ে একটা কবিতা লিখেছেন, বুদ্ধ, কবিতাটার নাম হচ্ছে বুদ্ধ। সেখানে তিনি মানে গৌতম বুদ্ধকে আক্রমণ করছেন এবং সেখান থেকে আরও একটা নতুন কিছু বিষয় তিনি নিয়ে আসছেন। তো তিনি বলছেন যে গৌতম বুদ্ধ, ওখানে তিনি কবিতাতে বলছেন যে জরা ব্যাধি মৃত্যু বেদনায় অস্থির, এই যে গৃহত্যাগ করে তিনি মানুষকে বলেছিলেন যে পার্থিব মানে যে যন্ত্রণা, সেটা থেকে মুক্ত হতে, বা সেই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার কথা তিনি বলছেন, যেটা আমরা চর্যাপদে পড়েছি। সহজ সাধনার কথা, কিভাবে বোধি লাভ করা হয়, কিভাবে নৈরাত্য দেবীকে পাওয়া যায়, কিভাবে সাধনার পথে অগ্রসর হতে হয়, পার্থিব জগৎ থেকে কিভাবে মুক্তি লাভ করতে হয়, সেই বিষয়গুলো জানতে পারি। সেটা গৌতম বুদ্ধও বলে গেছেন আগেই। তো তিনি বলছেন যে এইসব যন্ত্রণা থেকে কিন্তু মানে মুক্ত হতে মানুষ পারছে না, সেটা নিয়ে আলোচনা করেছেন এবং সেখানে গৌতম বুদ্ধকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। একটা কবিতা আছে তার, কালা পাহাড়, পড়েছো কেউ কবিতাটা? ফার্স্ট ইয়ারে আলোচনা করেছিলাম। কালা পাহাড় কবিতাটা তোমাদের নেক্সট ইয়ার মনে হয় আছে। হুম, কালা পাহাড় হচ্ছে ঐতিহাসিক চরিত্র একটা। হুম, ওটা নিয়ে মানে সমালোচকদের যদিও অনেক মানে ইয়ে রয়েছে। আপনারা সেই ইয়ে তো পড়েছেন, কররানী বংশ, সেই শাসন, সেই সময় কালাপাহাড় ছিলেন। তার নাম হচ্ছে রাজু, আসল নাম হচ্ছে রাজু, ঠিক আছে? এমনি কালাপাহাড় তাকে তো নাম দেওয়া হয়েছিল। তো সেই কররানী বংশ যখন শাসন চলছিল, তখন তাকে কিন্তু অনেকে মানে হেল্প নিত যুদ্ধের জন্য। তার বলিষ্ঠ মানে সে দেহ ছিল, শরীরে অনেক শক্তি ছিল, তাকে যে কোনো রাজারা কিন্তু নিতেন। সুলাইমান খান কররানী নাম শুনেছ আশা করি, তার সঙ্গে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন। তো সেই সময়টা 1600 শতকের দিকে হবে, 1500-1600 শতকের দিকে। এমনি তার কোনো কিন্তু নির্দিষ্ট সময় নেই, আনুমানিক সময়টা ধরা হয় 1600 শতক। তো কালাপাহাড় সম্পর্কে যদি জানতে চাও তাহলে ডিটেলসে পেয়ে যাবে, সার্চ করবে ইন্টারনেটে। তার উড়িষ্যাতে তার মানে মৃত্যুর পর নাকি তাকে সমাধিস্থ করা হয়েছিল উড়িষ্যাতে, ঠিক আছে? বাংলাতেও তিনি এসেছিলেন, মেদিনীপুরে অনেক কিছু কিন্তু মন্দির ধ্বংস করেছিলেন। ব্যাপার হচ্ছে যে কালা পাহাড় কেন নাম দেওয়া হয়েছে,
প্রথমত তার প্রথম জীবনটা যদি আলোচনা করা হয়, প্রথম জীবনে হিন্দু ছিলেন তিনি, ঠিক আছে, হিন্দু ছিলেন। তারপরে একজন ইসলাম রমণীকে তিনি বিয়ে করেছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি ভেবেছিলেন যে হিন্দু ধর্ম তো অতটা কঠোর নয়, যদি কোনো ইসলাম মন্দিরে আসে তো তাকে কি মন্দিরে ঢুকতে দেবে না? নর্মাল সাধারণ মানুষের মতো যদি কেউ আসে বলে আমি ইসলাম, তো ঢুকতে স্বাভাবিক দেবে, কোনো অসুবিধা নেই, কি আছে। তো সেই রাজু ওরফে কালাপাহাড় সেও কিন্তু ওরকম ইসলাম রমণীকে বিয়ে করেছিল আর সেই মন্দিরে প্রবেশ করতে গিয়েছিল, সম্ভবত উড়িষ্যার মন্দির ছিল। ওখানে একটু গোঁড়া ব্রাহ্মণ থাকে, আশা করি জানো। তো যখন জানতে পারলো যে ইসলাম রমণীকে বিয়ে করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তাকে কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে ওই মন্দির থেকে শুরু করে হিন্দু ধর্মের প্রতি তার একটা বিদ্বেষ দেখা দিয়েছিল। সেখান থেকে শুরু হয় তারপরে আরও অনেক জায়গায় তাকে অপমান করা হয়েছিল। তো ফলে এই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য তাকে এই সব সহ্য করতে হচ্ছে, এটা মানে সেই হিন্দু ধর্মের উপর সব রাগটা হয়ে গেছিলো। এরপর থেকে সে কিন্তু মন্দির ভাঙতে শুরু করেছিল, অনেক মন্দির ভেঙেছে, উড়িষ্যাতে ভেঙেছে, মেদিনীপুরের কতগুলো মন্দির ভেঙে দিয়েছে। তো ফলে কি হয়েছে, তাকে ভয় পেত সবাই, মানে কোনো জায়গাতে এলে মন্দির ভাঙবে তার আগেই মানুষ কিন্তু পালিয়ে যেত। মন্দির ভাঙার সাথে সাথে সে আবার কি করতো, এই যে কররানী বংশের রাজাদের সঙ্গে সম্পর্ক ছিল, ফলে আমাদের বাংলার যেসব রাজা ছিল, গৌড়ের সুলতান ছিল, তাদের সঙ্গে বিরোধী পক্ষ হিসেবে যুদ্ধ করতো। আবার মন্দির এই যে ভাঙচুর করছে ওকে দেখে সবাই ভয় পেত, ও সৈন্যকে দেখে। তো ও সোনা গয়না মন্দিরে যা কিছু সেগুলোকে লুণ্ঠনও করতো কিন্তু, আর মন্দিরে মাথা মুন্ডু সব ভেঙে ছিন্ন ভিন্ন করে দিত। কোনো বুঝতেই পারছো যে হিন্দু বিদ্বেষী একজন মানুষ হচ্ছে কালাপাহাড়। তাহলে মোহিতলাল মজুমদার তাকে নিয়ে কবিতাটা কেন লিখলেন? কবিতার লাইনগুলো শোনো, কেমন লাগবে বুঝতে পারবে যে নজরুলের সুর খুঁজে পাবে। নজরুলের সুর কেন খুঁজে পাবে? নজরুল ইসলাম তো মোহিতলাল মজুমদার দ্বারা তো প্রভাবিত ছিলেন বা অনুপ্রাণিত হয়েছিলেন। কবিতাটা দেখো কীরকম কবিতাটা। শুনিছ না ওই দিকে দিকে কাঁদে রক্ত পিশাচ প্রেতের দল, সব ভুক মানে সব তালে বসব, মানে যারা মানুষ খেক, সব ভুক যত নিশাচর মানে রাক্ষস, করে জগৎ চুড়িয়া কি কোলাহল, দূরমশালের তপ্ত নিঃশ্বাসে ঘামিয়া উঠিছে গগনশিলা, ধরণীর বুক থরথরি কাঁপি, একি তাণ্ডব নৃত্য লীলা, এতদিন পরে উদিল কি আজ সুরাসুর জয়ী যুগাবতার, মানুষের পাপ করিতে মছন, দেবতারে হানি ভীম প্রহার, কালাপাহাড়। মনে হবে কবিতাটা যেন হিন্দু বিদ্বেষী। তিনি বলতে চাইছেন এতদিন পরে কেউ যেন এসেছে যাকে দেখে রক্তপিশাচের রাক্ষস থেকে শুরু করে দেবতা সবাই যেন পালিয়ে যাচ্ছে, ও যখন আসছে তখন একটা তাণ্ডব লীলা যেন শুরু হচ্ছে। তাহলে এতদিন পরে সুর এবং অসুর দুটোকেই জয় করতে পারবে এরকম কি কোনো যুগাবতার আসছে? মানুষের পাপকে মোচন করতে, দেবতারকে ভীম প্রহার করতে কালাপাহাড়ের উদ্ভব হয়েছে। কতকাল পরে আজ নরদেহে শোনিত ধ্বনিছে আগুন গান, এতদিন শুধু লাল হলো বেদি, আজ তার শিখা ধুমায়মান। লাল হলো বেদি মানে বুঝতেই পারছো সেই যেগুলো বলি টলি আমাদের আচার আচরণ যেগুলো রয়েছে, আদি হতে যত বেদনা জমেছে বঞ্চনা হতো ব্যর্থ শ্বাস, ওই ওঠে তারই প্রলয় ঝটিকা, ঘোর গর্জন মহোচ্ছ্বাস। মিঠু কিছু বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মিউট করে দাও। মারটার খেলো নাকি? আচ্ছা আচ্ছা, দেখো তারপরে কি আছে, ভয় পাই ভয় ভগবান ভাগে, প্রেতপুরি বুঝি হয় সাবার, ওই আসে তার বাজে দুন্ধবি, তামার দামামা কারানাগার কালাপাহাড়। অর্থাৎ যুদ্ধে যখন সেই প্রস্তুতি হয়, যেমন দামামা বাজে, কারানাগারা বাজে, দুন্ধবি বাজে, সেই রকমই যেন এইরকম একটা বাদ্যযন্ত্র এইগুলো বাজছে, যুদ্ধের প্রস্তুতি হচ্ছে, ভগবান পালিয়ে যাচ্ছে, প্রেতপুরি সাবার হয়ে যাচ্ছে, কালাপাহাড় আসছে। তাহলে এখানে মনে হচ্ছে না যে কালাপাহাড় তাহলে কে? বিদ্রোহী কবিতা পড়ো নজরুলের, দেখো ওখানে বিদ্রোহী বলতে আমি শব্দটা দিয়ে যাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এখানে কালাপাহাড় কবিতাতে সেই মানুষটাকেই যেন প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে। এখানে কালাপাহাড় শব্দটা ব্যবহার করা হয়েছে কি না, হিন্দুদের যে মন্দির ধ্বংস করছে সেটা নয়, হিন্দু ইসলাম খ্রিস্টান বুদ্ধ যে কোনো ধর্মের ঊর্ধ্বে গিয়ে
মানবতাবাদকে প্রতিষ্ঠা করা হচ্ছে। একজন মানুষ যে ঈশ্বর থেকে শুরু করে কোনো ধর্মকেই মানবে না, সে বলতে চাইবে যদি ঈশ্বর আছে তাহলে এই যে মন্দিরের গুলো ভেঙে দিল কালাপাহাড়, এতদিন বাঁচলো কি করে সেই মানুষটা? সে তো মন্দিরগুলোকে ভেঙে দিল, প্রতিমাগুলোকে গুঁড়ো করে ফেলে দিচ্ছিল, সেই মানুষটা বাঁচলো কিভাবে? অর্থাৎ বুঝতেই পারছো এখানে বাস্তববাদকে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে তথা মানবতাবাদকে। অর্থাৎ সেই কালাপাহাড় যাকে ঈশ্বরও ভয় করত, মানুষগুলো মন্দির থেকে ছুটে পালিয়ে যেত, সে এসে তাণ্ডব লীলা চালাতো, ধন সম্পদ লুট করে নিত, চলে যেত। অর্থাৎ কবি সেই কালাপাহাড় চরিত্রটাকে নিয়ে এসেছেন বাস্তবের পটভূমিকা এবং মানবতাবাদকে প্রতিষ্ঠা করতে চাইছেন। শেষে একটা লাইন আছে, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কে বলেছেন? কোন কবিতাতে পড়েছো? তোমাদের সিলেবাসেই তো আছে। হ্যাঁ, তো এখানে কোনো ধর্মকে বর্ণকে আঘাত করা হচ্ছে না। তিনি বলতে চাইছেন যে মানুষ, দেখো একটা লাইন আছে ওখানে, আমি আলোচনা করলেই বুঝতে পারবে। এরপরে কি আছে? কোটি আঁখি ঝরা অশ্রু নিঝর ঝরিল চরণ পাষাণ মূলে, ক্ষয় হলো শুধু শিলা চত্বর। মানে একটা মানুষ মাথা ঠুকছে সেই শিলাতে, অর্থাৎ যেটা দেব স্বরূপ, দেবতা স্বরূপ, সেখানে শুধু শিলাটাই ক্ষয় হলো শুধু শিলা চত্বর। অন্ধের আঁকি গেল না খুলে, মানুষ সে অন্ধত্ব নিয়েই থেকে গেল। জীবের চেতনা জড়ে বিলাইয়া আধারিল কত শুক্ল নিশা। অর্থাৎ মানুষ জীবন আছে, পাথর জীবন নেই, সেখানে নিজের চেতনাটাকে বিলিয়ে কতদিন মানুষ পার করে দিল। রক্তলোলুপ লোল রসনায় দানিল নিজের অমৃত তৃষা। আজ তারই শেষ, মোহ অবসান, দেবতা দমন যুগাবতার, আসে ওই তার বাজে দুন্ধুবি বাজায় দামামা কারানাগার কালাপাহাড়। আরেকটা লাইন আছে, দাঁড়াও কি যেন, অনেক বড় কবিতাটা। ভেঙে ফেলো মঠ মন্দির চূড়া দারুশিলা করো নিমজ্জন, বলি উপাচার ধূপ দীপারতি রসাতলে দাও বিসর্জন। নাই ব্রাহ্মণ শ্লেষ যবন, নাই ভগবান ভক্ত নাই, যুগে যুগে শুধু মানুষ আছে রে, মানুষের বুকে রক্ত চাই। ছাড়ি লোকালয় দেবতা পলায়, সাত সাগরের সীমানা পার, ভয়ঙ্করের ভয় ভেঙে যায় বাজায় দামামা কারানাগার কালাপাহাড়। ব্রাহ্মণ যুবা যবনে মিলেছে, পবন মিলেছে বন্যির সাথে। দেখো, ব্রাহ্মণ যুবা যবন মিলেছে, পবন মিলেছে বন্যির সাথে। সমস্ত ধর্মের যারা প্রতিনিধিত্ব করছে যেসব নেতারা, তারা যেন মিলেমিশেই আছে এবং মানুষকে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। এখানে তিনি দেবতার কথা বলছে না, যারা দেবতার পুজো করছেন, যারা দেখাতে চাইছেন যে ঈশ্বর জাগ্রত, তোমার কাজ করে দেবে, মানুষটা পাথরে মাথা ঠুকে মরে গেল কিন্তু কিছু হলো না, সেই ব্রাহ্মণ যে দেবতার পুজো করছে সেই ব্রাহ্মণই পালিয়ে যাচ্ছে দেবতাকে ছেড়ে, দেবতা অসহায় হয়ে পড়ছে। তাহলে কার কাছে যাবে মানুষ? ব্রাহ্মণের কাছে যাবে পুজো যে করছে, নাকি দেবতার কাছে যাবে? কালাপাহাড় এলে সবাই পালিয়ে যাচ্ছে কেন? এ কোন বিধাতা বজ্র ধরেছে নবসৃষ্টির প্রলয় রাতে, মরুর মর্মবিদারী বহিছে সুধার উৎস পিপাসা হরা, কল্লোলে তার বন্যার রোল কুল ভেঙে বুঝি ভাষায় ধরা, ওরে ভয় নাই মুকুটে তাহার নবারুণ ছটা ময়ূখ হার, কাল নিশাথিনী লুকাই বসনে সবে দিল নাম তাহার কালাপাহাড়। শুনিছ না ওইদিকে দিকে কাঁদে রক্ত পিশাচ প্রেতের দল, দুর্মশালের তপ্ত নিশাচে ঘামিয়া উঠেছে গগন ভাল। অর্থাৎ তিনি সেই কালাপাহাড় দিয়ে আর আগের ঘটনাটাকে তিনি ব্যক্ত করতে চাইছেন না। তিনি বলতে চাইছেন যে এখন এ যুগের যে কালাপাহাড়, অর্থাৎ যে যুগাবতার আসবে, সে মানবতাবাদ নিয়ে আসবে। অর্থাৎ সাম্যবাদ যেরকম কথা বলছেন নজরুল ইসলাম, এখানে মানবতাবাদকে প্রতিষ্ঠা করা হচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সব থেকে মানে সত্য সবার উপরে, সেটাই তিনি বলতে চাইছেন। যে বিপদ এলে মানুষকে এগিয়ে যেতে হবে, হাল ধরতে হবে। তার জন্যই তার এই কালাপাহাড় কবিতাটা। কিন্তু এই ধরনের আরও অনেক কবিতা আছে। এই যে বুদ্ধ কবিতাটা বললাম, বুদ্ধ কবিতার মধ্য দিয়েও কিন্তু আছে। কবিতাটা যদি হিন্দু বিদ্বেষী কবিতা হতো তাহলে কি মহিতলাল মজুমদারকে ঝামেলার মধ্যে পড়তে হতো না? নিশ্চয়ই কবিতাটার মর্মটা একটু আলাদা। বিষয়টা নিয়েছেন তিনি কালাপাহাড়, হিন্দু বিদ্বেষী একটা চরিত্র নিয়েছেন, ঐতিহাসিক চরিত্র, কিন্তু শুধু হিন্দুর কথা বলছেন না, এখানে সব ধর্মের কথাই তিনি বলছেন। সবার উপরে মানুষ সত্য, সেটাই তিনি বোঝাতে চাইছেন। অনেক সময় হয় যে যেখানে যে সময়টাতে আমাকে ঈশ্বরের থেকে আমাকে নিজেকে গিয়ে কাজটা করতে হবে, অনেক জায়গায় আছে। ধরো একটা মানুষের ব্লাড লাগবে, এ পজিটিভ ব্লাড লাগবে, তো তুমি সেই সময় মন্দিরে যাবে না ব্লাড ব্যাংকে যাবে?
অবশ্যই মন্দিরে যাবে না, মন্দিরটা মনের মধ্যেই আছে, আমি মনে স্মরণ করবো ঈশ্বরকে, যাবো ব্লাড ব্যাংকে, কারণ ব্লাডটা জরুরি, তারপর তো ঈশ্বর আছেই। এই জিনিসটাকে কাজে লাগাই এখন হসপিটালে, খেয়াল করে দেখবে প্রতিটা হসপিটালে একটা করে গণেশের মূর্তি লাগিয়ে দেওয়া হয় আর সামনে একটা বড় করে দানপেটি দিয়ে দেওয়া হয়। খেয়াল করবে হিন্দুদের হিন্দুত্ব বা সেই যে আবেগ, এটাকে নিয়েও এখন ব্যবসা শুরু করে দিয়েছে মানুষ। সেই যে ধর্মকে নিয়ে যে ব্যবসা, সেই জিনিসগুলোকেই কিন্তু এখানে দেখানো হচ্ছে, যে যখন পুরোহিত পুজোই করছে, ঈশ্বরকে জাগানোর, ঈশ্বরকে ডাকার যে ক্ষমতাটা তার মধ্যে আছে, তখন সে কেন পালিয়ে যাচ্ছে কালাপাহাড় এলে? নিশ্চয়ই নিজের জীবনের ভয় আছে, সে তো ঈশ্বরের উপর ভরসা করতে পারছে না যে ঈশ্বর আমাকে বাঁচাবে এই মন্দিরে থাকলে, সে ঈশ্বরকে ছেড়েই পালিয়ে যাচ্ছে, ঈশ্বরও একা কোন দিকে ছুটবে খুঁজে পাচ্ছে না। এই কথাগুলো তিনি বলছেন এখানে। তাহলে ধর্ম আর ধর্ম সংস্কার দুটো জিনিস কিন্তু আলাদা। ধর্ম মানুষকে সত্যের পথে চলতে সাহায্য করে বা বলে, বিনয়ী হতে সাহায্য করবে, মানুষকে সর্বদাই ভালো কাজ করতে বলবে ধর্ম। আর সংস্কার যেটা মানুষ তৈরি করছে, ধর্মের সঙ্গে সংস্কার মিশিয়ে ধর্ম সংস্কার তৈরি করছে, সেটাতে মানুষকে বলি দেওয়া হচ্ছে। অর্থাৎ ধর্ম আর ধর্ম সংস্কার দুটো কিন্তু আলাদা জিনিস। সব ধর্ম সংস্কার কিন্তু মেনে নেওয়া যায় না, যেটা মানুষের স্বাধীনতাটাই হরণ করে নেয়, সেটা আবার কী ধরনের ধর্ম সংস্কার হয়? তো এগুলো সৃষ্টি করে সেই পাণ্ডারা যারা রয়েছে, সেটা হতে পারে ব্রাহ্মণ, সেটা হতে পারে সেই কোনো একজন প্রতিনিধিত্ব যিনি করছেন। তো তাহলে চোখ বুজে সব কিছু কিন্তু শোয়াটাও ঠিক নয়, সেটাই তিনি এখানে বলতে চাইছেন। তাহলে মানবতাবাদ যে একটা আসল জিনিস, মানুষ সব থেকে সবার উপরে সত্য, মানুষ ধর্মচারণ করতেই পারে, ধর্মকে নিয়ে আলোচনা করতেই পারে, যেটা মানুষের সহায় হবে, যেটা মানুষের কাজে লাগবে। এবারে সেই ধর্মের নাম করে একটা মানুষকে শোষণ করা, উৎপীড়ন করা, এত টাকা তোমাকে দান দিতেই হবে, নইলে তোমার এই হবে ওই হবে, অনেক আছে, অনেক জায়গায় আছে, সব ধর্মেই আছে। বাড়িতে আসে দেখবে সব ধর্মেরই মানুষ টাকা চাঁদা আদায় করতে আসে, দিলে দেখবে টাকা দিলে, তুমি 10 টাকা দিলে নিল না, এটা নেব না, 100 টাকা দিলে দিন, নইলে নেব না। এই জিনিসগুলো অনেক কিছু আছে, তুমি দান করলে তোমাকে আরও একটা চাপিয়ে দিল কোনো একটা বোঝা, না দিলে তো রেগে চলে গেল। তো এই বিষয়গুলো কিন্তু সেই উল্টো দিকটা, ওগুলোকেই কিন্তু এখানে সমালোচনা করা হচ্ছে, যে মানুষের সৃষ্টি ভগবান একটা আলাদা, আর আসল ভগবান বা ঈশ্বর একটা আলাদা আছেন। তো সংস্কার বলেও একটা জিনিস আছে, যেটা মানুষ কিছু কিছু আছে যেগুলো তৈরি করেছে, যে কুসংস্কারগুলো আমরা তো দেখেছি আধুনিক যুগের শুরুতে, যেগুলোকে ইংরেজরা যখন এসেছিল, সেই কুসংস্কারগুলোকে রামমোহন রায় বিদ্যাসাগর কীভাবে সেগুলোকে জনসমর্থন নিয়ে মানে সরানোর চেষ্টা করেছিলেন এবং সরেওছে, যেটা সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, এগুলোকে আধ্যাত্মিক কিছু এগুলোর সঙ্গে চাপিয়ে দেওয়া হতো, সংস্কারের বোঝা চাপিয়ে দিয়ে সেগুলোকে চালানো হতো, মানুষও সেটাকে ভাবতো। এই বিষয়গুলো নিয়ে একটা কবিতা আছে তোমাদের 3rd ইয়ারে, সবলা, রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা কবিতা, দারুণ কবিতাটা, মানে নারী মুক্তি বিষয়ক কবিতা, সবলা আছে, তারপরে আরেকটা আছে সাধারণ মেয়ে, মুক্তি, কবিতাগুলো কিন্তু দারুণ, পড়বে। 3rd ইয়ারে তোমাদের সিলেবাসটা কিন্তু খুব সুন্দর, 2nd ইয়ারে একটু চাপ আছে, সিলেবাসটা একটু বড়, কিন্তু 3rd ইয়ারের সিলেবাসটা 8টা পেপার আছে, ছোটো ওই সিলেবাসটা, পড়তেও ভালো লাগবে। এবছরও যে খারাপ নেই, এবছরের সিলেবাসের আয়তনটা একটু বেশি আছে, একটু সময় দিয়ে পড়তে হবে। হ্যাঁ। হুম। 1 মিনিট দাঁড়ান, দেখছি। মোহিতলাল মজুমদারের, ও আচ্ছা, মোহিতলাল বলেছেন এটা, কাব্যের গৌরব আর যাহা যুদ্ধ জয়ের মতো একটা কীর্তি নয়, সাম্রাজ্য সংস্থাপন নয়, পরিতোদ্ধার নয়। এটা তোমার ইয়ে আছে না, এটা তোমার জয়েন্ট শব্দ আছে না, এটাকে ভাঙতে হবে, পরিতোদ্ধার, ভাঙলে কি হচ্ছে এটা? বানানটা ঠিক আছে তো? 1 মিনিট।
না না, এটা দেখে বলতে হবে। শব্দটাতে আমাকে কোটেশনটা একবার দেখতে হবে, কোটেশনটা ঠিক দিয়েছে কিনা। শুধু শুধু দেখে লাভ নেই, আমি এটা দেখে জানিয়ে দেবো। হ্যাঁ। হুম, কথাটা না, কথাটা তো ওনারই না, এটা কোটেশনটা। তো কোটেশনটা আমি একবার ভালো করে দেখে নেবো, তারপরে জানিয়ে দেবো। মানে এটা আমি শব্দটা ব্যবহার করিনি, কোটেশনটা তো উনিই দিয়েছেন শব্দটা। ঠিক আছে, এটা দেখে নিয়ে জানিয়ে দেবো। হুম, তো এখানে বৈশিষ্ট্যগুলো দেখবে দেওয়া আছে, কবি প্রতিভা বা কাব্য বৈশিষ্ট্য। সেখানে কি কি আসবে? বাস্তবতা আসবে, সাম্যবাদের প্রচারক হিসেবে বলতে পারি আমরা। রোমান্টিকতা আছে, কিন্তু বাস্তবতাকে ছাড়িয়ে সেখানে যায়নি। তিনি দেহবাদী কবি, তিনি ভোগবাদী কবি। তারপরে তিনি একজন সাহিত্য সমালোচক। অনেক কিছু বিষয় রয়েছে মহিতলাল মজুমদারের। কয়েকটা কবিতা, এই কালাপাহাড় কবিতার দুটো লাইন কিন্তু ব্যবহার করতে পারো। ওই যে যুগে যুগে মানুষ আছে, একটা লাইন আছে না, ওটা ব্যবহার করতে পারো। যে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে না, এই ভাবটাকে তিনি বলতে চাইছেন এবং মানবতাবাদকে প্রতিষ্ঠা করতে চাইছেন কালাপাহাড় কবিতাতে। ওটা ব্যবহার করতে পারো। এই যে দিয়েছি মনে হয় লাইনটা আমি, নাই ব্রাহ্মণ শ্লেষ জবন, নাই ভগবান ভক্ত নাই, যুগে যুগে শুধু মানুষ আছে রে, মানুষের বুকে রক্ত চাই। ঠিক আছে, এই যে লাইনটা দিয়েছে না, এই লাইনটা দেখো, কোটেশনগুলো যদি ভুলে যাও, ভাবটা তো ভুলবে না, যে কোটেশনটার মানেটা কি ছিল। লাইন হয়তো ভুলে গেছো, যে এই কোটেশনে এই শব্দটা এরপরে যে কী ছিল মনে পড়ছে না। তো তিনি বলেছেন যে এইভাবে তুমি লিখে দিতে পারো কোটেশন না দিয়ে। কোটেশন না, মানে ভুলে গেলে বিষয়বস্তুটা লিখে দেবে। মোট কথা কি, তুমি যেগুলো পড়েছো না, কোনোটা ফিরিয়ে নিয়ে আসবে না বাড়িতে। যেটা পড়েছো লিখে আসবে। হ্যাঁ, মহিতলাল নিয়ে যেটা পড়েছো সেটা বলছি। এবার তুমি নজরুল নিয়ে পড়েছো, নজরুল প্রশ্নই আসেনি, ওটাও দেওয়া যায়। যদি প্রশ্ন নজরুল আসেনি কিন্তু আমি ব্যবহার করব, হ্যাঁ মহিতলাল এসেছে, তাহলে আমরা বলতেই পারি যে মহিতলাল মজুমদারের দ্বারা অনুপ্রাণিত কবি নজরুল ইসলাম, তিনিও এই ধরনেরই একটা কথা বলেছেন তার এই কবিতাতে। এইভাবে আমি প্রসঙ্গ করে দিতেই পারি। ঠিক আছে, নোট বাড়ানো যায় এভাবে। তো লিঙ্ক করতে হবে তোমাকে, তার জন্য জানতে হবে বিষয়টা। তো এইভাবে কিন্তু নোটে তুমি ব্যবহার করতে পারো। আমি ঠিক করতাম যে যেটা পড়বো আমি লিখবই, ওটা লিখে আসবোই। গ্র্যাজুয়েশন থেকে ওটা করতাম আমি, যে কষ্ট করে যখন ওটাকে পড়েছি আমি কোনো না কোনো জায়গায় কিন্তু অ্যাড করার চেষ্টা করব। আর যেখানে দেখবো যে আমার নোটের একটু কম পড়ছে লিখতে, সেখানে অ্যাড করতাম। তো ওগুলো একটু মাথা ঠান্ডা করে কিন্তু পরীক্ষা দিলে করা যায়। তোমার মনটা যদি ঠিক থাকে, এগুলোর জন্য শারীরিক মানসিক দুটো জিনিসই দরকার। তার জন্য পরীক্ষায় আমি বলি না যে পরীক্ষার আগের দিন পড়বে না রাতে, পরীক্ষার আগের দিন পারলে রাত 9টায় ঘুমিয়ে পড়বে খেয়ে দিয়ে। তাও ভালো, যেন 8 ঘন্টা কমপ্লিট ঘুম হয়। ভোরে ওঠার দরকার নেই। হ্যাঁ, যদি ফার্স্ট হাফে পরীক্ষা থাকে তাহলে একটা আলাদা ব্যাপার, কিন্তু তাড়াতাড়ি রাতে ঘুমোলে যেন সকালে উঠে আমার মনে হয় যে কমপ্লিট ঘুম হয়ে গেছে। কমপ্লিট ঘুম হলে মাথাটা এমনিই ভালো থাকে। আর পরীক্ষা হলে আগে তো তোমাকে পৌঁছাতে হবে, 1-1.5 ঘন্টা আগে যেন পরীক্ষা হলে তুমি পৌঁছে গেছো। রুম খুলে দেয় দেখবে আধ ঘন্টা আগে, সেখানে আধ ঘন্টা কী দরকার পড়ার। চুপচাপ করে কারোর সঙ্গে গল্প না করে মাথাটা টেবিলে রেখে বরং রেস্ট নাও, ভাবনা চিন্তাগুলোকে এক জায়গায় সব জড়ো করো। এটাও বিশাল কাজে লাগে। মানে যেটাকে আমরা ধ্যান বলি, সেই ধ্যানটা না করতে পারলেও 10 মিনিট অন্তত চোখ বন্ধ করে চুপচাপ করে টেবিলে মাথা দিই, সবাই যেন ভাবে যে শরীর খারাপ হয়েছে। মাথাটা টেবিলে চুপচাপ দিয়ে রাখবে, দেখবে কতটা এনার্জি পাওয়া যায়। ওটাতে কিন্তু অনেক এনার্জি পাওয়া যায়। আর পরীক্ষার আগে পর্যন্ত তুমি বকবক বকবক করছো, প্রশ্নপত্র পাচ্ছ তখনও বকবক করছো, দেখবে অতটা ভালো পরীক্ষা হয় না যতটা তুমি কিছুক্ষণ চুপচাপ থাকবে। সবসময় বলছি না আমি, পরীক্ষার আগে বেশি পড়াটাও ভালো নয়। পরীক্ষা হলে ঢুকবে 5 মিনিট আগেও বইটা দেখছো, ওটা কাজে লাগার থেকে তোমার ক্ষতিই বেশি হবে, আমার যা মনে হয়। সারা বছর পড়েছো সেটাই তোমার, আমাদের অবচেতন স্তরে সেগুলো থেকে যায়। পরীক্ষার সময় দেখবে মনটা কত সুন্দর বলে দেয় তোমাকে সব পড়াগুলো, শুধু লিখতে হয়। সেটা রিসেন্ট যেটা বললো সে পড়লে সেটা অতটা মনে থাকে না। তুমি 2 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে যেগুলো পড়েছো সেগুলোই দেখবে মনে থাকবে। যাই হোক, এইভাবে অনেক কিছু ব্যাপার আছে। পরীক্ষাতে মোট কথা লিখে আসবে। নাম্বার এখানে এনএসইউতে নাম্বার পাওয়ার একটা জায়গা হচ্ছে লিখে শেষ করে আসো খাতাটাকে, আর কিছু না। ফার্স্ট ক্লাস এমনিই পাবে। এখানে হাই কোয়ালিটির নোট লিখতে হবে এরকম কোনো মানে নেই, লিখে এলেই নাম্বার পাবে। আর ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য কমপ্লিট দিয়ে আসতে হবে, যটা প্রশ্ন দিয়েছে সলভ করে এসো, এমনিতেই ফার্স্ট ক্লাস পাবে। 60% তো তুলতে হয় না, অ্যাসাইনমেন্টে তো 20 থাকে, সেখানে তো 18-19 করে সবাই এমনিই পেয়ে যায়।
বাকি এদিকে তোমাকে 52 থেকে 54% মতো তুলতে হয়। সেটা আশা করি সবাই পারবে। ফার্স্ট ক্লাস তো সবারই হয়েছে না? কেউ আছে নাকি 60%-এর নিচে পেয়েছো? ফার্স্ট ইয়ারে কেউ আছে নাকি 60%-এর নিচে পেয়েছো? নেই মনে হয়। 75-76% পর্যন্ত নাম্বার উঠেছে দেখো। বাংলা বিষয়ে সাধারণত আগে এত নাম্বার উঠতো না, এখন উঠছে। যাই হোক, পরিশ্রম। মার্কশিটগুলো দিচ্ছে, হ্যাঁ। অনেকে পেলেও বলছিল। যারা মার্কশিট তুলতে যাওনি তারা কলেজে খবর নাও, মার্কশিট কিন্তু চলে এসেছে। যারা তোলোনি তারা গিয়ে তুলে নাও। এবারে 4 মাস পরে লেট করে যাবে, তখন ওরা বলবে যে পরে আসবে পরে আসবে, এরকম তোমার ঘুরে আসতে হবে। কারণ একটা সময় থাকে, সেই সময় মার্কশিট দেয়। এখন দেওয়া হচ্ছে যে যে কলেজে চলে এসেছে পেয়ে যাবে, বাইরেই রাখা থাকে। তারপরে এরপরে হয়তো পিজির একটা কোনো কাজ শুরু হয়ে গেল, তখন তুমি সেই ব্যস্ততার সময় গেলে তোমাদের মার্কশিটগুলো সরিয়ে দেয়, তখন তাদের ইচ্ছা অনুযায়ী তোমাকে যেতে হবে। এই যে পিজির অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে 26 তারিখ থেকে, পুরো ব্যস্ত হয়ে যাবে কলেজ ইউনিভার্সিটি, সব কিছুই অ্যাসাইনমেন্ট শুরু হবে এদের। যদিও অনলাইনে হবে তবুও অফলাইনে প্রভাব পড়ে। তারপরে এক্সাম শুরু হবে। স্টাডি সেন্টারগুলো কিন্তু জুলাইয়ের শেষ থেকে আগস্ট সেপ্টেম্বরের শুরু পর্যন্ত সব স্টাডি সেন্টার পুরো ব্যস্ত থাকবে, তোমার কোনো কাজ হবে না। কারণ পিজিদের সেন্টার পড়ছে, ওদের অফলাইন পরীক্ষাগুলো হবে, ফাইনাল পরীক্ষাগুলো। তো জুলাইয়ের শেষ থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত এই মাঝে কোনো কাজ কিন্তু তুমি করতে পারবে না। বই আনা থেকে শুরু করে মার্কশিট তোলা থেকে শুরু করে যা কিছু করবে এই জুন মাসেই করে নাও, সবাইকেই বলছে। ঠিক আছে, নেক্সট ক্লাস তোমাদের আমি দেখছি কী বিষয়ে করা যায়। ফিফথ পেপারটা ভাবছি শেষ করে দিলে ভালো হয়, কারণ চৈতন্য ভাগবতটা বাকি থাকছে। ওটা করে দিলে বাকিগুলো সহজ টপিক আছে, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলী, এগুলো তো সব পড়াই আছে তোমাদের। তবুও ওগুলো একবার করে আলোচনা হবে আর নোটগুলো দিয়ে দেবো আমি। তাহলে ফিফথ পেপারটা আর সিক্সথ পেপারটা তোমাদের শেষ হয়ে থাকবে। দেখছি, আমি নোট দিয়ে দিয়েছি তোমাদের ফিফথ পেপারের, আরও কিছু নোট দেওয়া হবে। আজকে 10th পেপারের পারলে আমি নোট দিয়ে দিচ্ছি তোমাদের কিছু। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। গুড নাইট সবাইকে।